আচ্ছা, আমরা মেইন হচ্ছে যেটা বলছিলাম, কোম্পানি টু কোম্পানি আবার পলিসি থাকে। মানে এখন আমি আজকে যেটা বলবো আপনার কোম্পানি পলিসির সাথে কিছু কিছু জায়গা তো চেঞ্জ হলে ওটাই কোম্পানি পলিসিটাই মেইন। এখানে হচ্ছে কি আমাদেরটা মেইন না, আমরা পুরোপুরি একটা ওভারভিউ দিব এইচআর বাজেট জেনারেলি কিভাবে হয়, এবং আপনারা দেখবেন কোম্পানি পলিসিটাও বেশিরভাগ ক্ষেত্রে অ্যালাইনড হবে এটার সাথে। তাহলে আমরা একটু আলাপ করি প্রথমে, একদম বেসিক ধরে, মানে যেহেতু 5-7 মিনিট আলাপ করবো, তারপর আমরা আসলে একটা এক্সেল শিটে যাব, আমাদের পুরো ক্লাসটা হবে আসলে একটা এক্সেল শিটে। অ্যালাইনিং বাজেট উইথ গোল সেটা আমরা বলছি, কারণ দিন শেষে আমার টার্গেট যেটা, আমার ওই টার্গেট ফিল আপ করাটা হলো বাজেট। আমার বাজেটটা কি আসলে, বাজেটটা হচ্ছে আমার ফিউচার যে প্ল্যান করা হয়েছে, কোম্পানির এক্সপানশন প্ল্যান, আমাদের এইচআর যে প্ল্যান আছে। আমার এইচআর প্ল্যান করলাম কি আমরা নেক্সট আমাদের কোনো রিসার্চ টিম নাই, ধরেন কোম্পানিতে কোনো রিসার্চ টিম নাই। তো এখন এইচআর এইচআর তো প্ল্যান করবে না, ডিপার্টমেন্ট থেকে কোম্পানির টপ থেকে প্ল্যান করা হলে আমরা একটা রিসার্চ টিম করতে চাচ্ছি। কি ধরনের রিসার্চ? বিজনেস রিসার্চ, মার্কেটিং রিসার্চ, এই ধরনের। এবং আমরা আরেকটা হতে পারে আমাদের প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ বলতে ফ্যাক্টরিতে আমরা একটা চিপস বানাই, যে চিপসটার টেস্ট হচ্ছে বোম্বে সুইটস এর পটেটো ক্র্যাকার্স এর মতো। এখন একই মেশিন থেকে আমরা আরেকটা চিপস বানাতে চাচ্ছি, তো এখন ওইটার জন্য যে টেস্ট এনহান্সার বা যেভাবে আমরা জিনিসগুলো ইউজ করব, ওটা করার মতো উই নিড পিপল, মানে যে পিপল গুলো দে হ্যাভ কমপ্লিটেড দেয়ার অনার্স মাস্টার্স ফ্রম ফুড ইঞ্জিনিয়ারিং। তাহলে কারা ফুডে পাশ করেছে ওদের থেকে করা। তাহলে দিস আর দ্য প্ল্যান কোম্পানির। এই প্ল্যান গুলোকে ইন্ট্রোডিউস করার জন্য ডিরেক্টর একটা টোটাল বিজনেস প্ল্যান করলো, 2 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স। আমরা ওই বিজনেস প্ল্যানের ইয়ারলি প্ল্যানের একটা পার্ট হচ্ছে এইচআর বাজেট, যেখানে আমরা এইচআর পার্ট থেকে আমরা আমাদের বাজেটটা ওদেরকে দিব। এবং এইচআর বাজেটের প্ল্যান দিন শেষে কোম্পানিতে কারা? দিন শেষে কোম্পানিতে সব মানুষ। দিন শেষে যে কোনো কোম্পানিতে আপনি এআই যেটা কাজ করছে তো এটা তো মানুষ না, যেটা মেশিন কাজ করছে মানুষ না, কিন্তু ম্যান বিহাইন্ড মেশিন ইজ এ মানুষ। সুতরাং যিনি আপনার ফাইন্যান্সের হেড হোক বা আপনার প্রোডাকশনের হেড হোক, দিন শেষে ওনারা সবাই হিউম্যান। সুতরাং এইচআর বাজেটের দিকে আমার আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি একটু একটু ব্যাকগ্রাউন্ড বলি। আমি 7 বছর কাফকো কর্ণফুলী ফার্টিলাইজার বাজেট ডিপার্টমেন্টে ছিলাম। এবং আমি প্রফেশনালি আমি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট মানে যারা বিজনেস পলিসি, বিজনেস বাজেট নিয়ে কাজ করে ওরা। এবং আমি ওই লিড দিয়েছিলাম পুরো 7 বছর কাফকোতে। এরপর আমি এইচআর এ যাওয়ার পরেও আমার বাজেটটা আমার সবসময় আমার কন্ট্রোলে ছিল, আরেকটা কোম্পানিতে, পরে নিউজিল্যান্ডে ছিলাম ওইখানেও। সুতরাং বাজেট হচ্ছে বিজনেস প্ল্যান। সুতরাং বিজনেস প্ল্যানের আমার অভিজ্ঞতা হচ্ছে সকল, ধরেন বাজেটটা কেউ না কেউ একটা কম্পাইল করছে। আপনার প্রোডাকশনও বাজেট পাঠাচ্ছে, মেনটেনেন্স বাজেট পাঠাচ্ছে, এইচআর বাজেট পাঠাচ্ছে। বাজেটটা কে কম্পাইল করে? বাজেটটা আলটিমেট কম্পাইল করে আপনার সাধারণত বাজেট, আমি একটা সেপারেট বাজেট ডিপার্টমেন্ট ছিলাম, আমরা করতাম। অ্যাকাউন্টস করলে অ্যাকাউন্টস করতো। যদি এমডির কোনো পার্সোনাল অ্যাকাউন্ট মানে রিসার্চ এন্ড মেথড ওরকম কোনো টিম থাকে যারা কাজ করে, ওরকম টিমও হইতে পারে, কোম্পানির কোনো অ্যাসিস্ট্যান্ট। কোম্পানি বলতে এমডি স্যারের কথা বলছি, কোম্পানির এমডি। কেউ না কেউ একজন বাজেটটা কম্পাইল করবে, এবং বাজেটটা বেসড অন দা বিজনেস প্ল্যান। সুতরাং বাজেট করার আগে কোম্পানির বিজনেস প্ল্যান নিয়ে আগে আলোচনা হয় সাধারণত। নাহলে আপনি কিভাবে করবেন, হাউ ডু ইউ নো? এবং বিজনেস প্ল্যান অনুসারে এইচআর এরপর যেটা করে বিভিন্ন ডিপার্টমেন্টে যায়। ধরেন বিজনেস প্ল্যানে বলা হলো কি আমরা এবার একটা ফ্যাক্টরিতে একটা প্রোডাকশন রিসার্চ টিম করতে যাচ্ছি, যেটা ফুড রিসার্চ নিয়ে কাজ করবে। তাহলে এটা কে জানবে? এই বিষয়টা জানবে ফ্যাক্টরি প্রোডাকশন হেড। আমরা হয়তো ফ্যাক্টরি প্রোডাকশন হেড এর কাছে গেলাম, ফ্যাক্টরি প্রোডাকশন হেড এর কাছে গিয়ে বললাম আপনারা এরকম রিসার্চ টিমটা কি করতে চাচ্ছেন? বলে আমরা করতে যাচ্ছি, স্যারের সাথে আলাপ হয়েছে। এবং ইতিমধ্যে আমরা জাপানে আমাদের যিনি মেশিন সাপ্লায়ার এবং যারা আমাদেরকে টেস্ট মানে টেস্ট এনহান্সার, যেটা মানে বিভিন্ন তারপর প্রোভাইড করে, মালয়েশিয়ার থেকে ওদের সাথে আলাপ করেছি। ওরা বলছে আমরা যদি আমাদের লোক দিতে পারি, ওরা ওদেরকে ফ্রি 3 মাস একটা ট্রেনিং দিবে মালয়েশিয়াতে। এগুলো কিন্তু আমাদের নোটে রাখতে হবে, কারণ আমি তাহলে একটা যদি মালয়েশিয়া আমি একটা লোককে নেই ওই ডিপার্টমেন্টে, তাহলে ওই লোকটা কিন্তু 3 মাস মালয়েশিয়া থাকবে। 3 মাস মালয়েশিয়া থাকা মানে ওর একটা 3 মাস, এটা একটা আমার ট্রেনিং এক্সপেন্ডিচার বা কোনো একটা ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচারে কিন্তু এটা যাচ্ছে। সুতরাং এটাও আমার কিন্তু কন্ট্রাক্টের মধ্যে, মানে আমি যখন বাজেট করব ওইখানে কিন্তু এই হিসাবটা আনতে হবে। এরপর আমি স্পেসিফিক ওইটা নিয়ে ওনার সাথে আলাপ করলাম, আপনি যে লোক চাচ্ছেন অন্য লোকের রিকোয়ারমেন্টটাকে, এটা কি সিনিয়র লেভেলের লোক? বলছে হ্যাঁ, আমরা চাচ্ছি একদম নেসলেতে কাজ করে ওরকম লোককে আমরা নেসলে বলতে নেসলে লেভেলের, মানে একদম মাল্টি ন্যাশনালে কাজ করে, এবং ওটার জন্য এমডি স্যার বলছে বাজেট দিবে। কোন লেভেলের? বলে বাজেটটা হচ্ছে আমাদের ম্যানেজার লেভেলের। তো ম্যানেজার লেভেলে কি গাড়ি থাকবে?
মানে আপনাদের যাকে নিবেন উনি কোন লেভেল, মানে গাড়ি টাড়ি সহ বলছে, তখন এমডি স্যারের সাথে আলাপ করলেন। আলাপ করে এবার বলা হলো কি না, আমরা যাকে নিব ওনাকে আমরা গাড়ি দিব না, কার ফ্যাসিলিটি ছাড়া আমরা কার অ্যালাউন্স দিব বা মেনটেনেন্স দিব। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের নোট হচ্ছে। এখানে দুটো ইস্যু থাকে, অনেক সময় কোম্পানির পলিসি থাকে। কোম্পানির পলিসি হচ্ছে এই গ্রেডে গেলে আপনি গাড়ি পাবেন। আবার অনেক কোম্পানির পলিসি হচ্ছে গ্রেডে গেলেও গাড়ি পাবেন না, জব দিয়ে গাড়ি পাবেন। ধরেন অনেক কোম্পানিতে এরিয়া সেলস ম্যানেজারকে গাড়ি দেয়, অনেক কোম্পানিতে আরএসএম হওয়ার আগে গাড়ি দেয় না। আবার অনেক কোম্পানিতে টেরিটরি ম্যানেজারের গাড়ি দেয়। আপনি ব্রিটিশ আমেরিকান টোবাকো বা ইউনিলিভার, ওরা কিন্তু টেরিটরি ম্যানেজার লেভেলে ওদেরকে গাড়ি দেয়। তাহলে ডিপেন্ড করছে কোম্পানি টু কোম্পানি, এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, মানে আমি টেরিটরি ম্যানেজার হলে গাড়ি দিতে হবে এরকম কোনো রুলস নাই। তবে কিছু জবে আপনার কিছু ট্রান্সপোর্টেশন চলে আসে। ধরেন হেড অফ সেলস কে যদি আপনি গাড়ি না দেন, আসলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। রিজিওনাল সেলস ম্যানেজারকে গাড়ি না দিলে ওটা ওনার জন্য খুব আসলে ডিফিকাল্ট হয়ে যায়। আবার ধরেন মেডিকেল প্রমোশন অফিসার যারা, ওদের দেখবেন ওদের সবাইকে সব কোম্পানিতে মোটরসাইকেল দেওয়া হয়। কেন মোটরসাইকেল দেওয়া হয়? কারণ ওদের একটা বিরাট একটা বৎকা একটা ব্যাগ নিয়ে ঘুরতে হয়। এই ব্যাগ নিয়ে আসলে রিক্সা টিক্সা করে মুভ করা খুব কঠিন। আর ওরা কতক্ষণ এই হসপিটালে যায়, কতক্ষণ ওইখানে যায়, কতক্ষণ ওই ডাক্তারের চেম্বারে যায়, এগুলোর জন্য ওদের দেয়। এবং ওরা অনেক সময় এনজয় করে মোটরসাইকেলটা নিতে, কারণ একটু শর্ট লোনে পাওয়া যায়, নানা কিছু হয়। কিন্তু একই সাথে একটা জিনিস মাথায় রাখবেন, যেসব কোম্পানি মানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যেখানে আপনার এই মেডিকেল প্রমোশন অফিসার জাতীয় লোক থাকে, ওদের আবার মেডিকেল ইন্স্যুরেন্সটা অনেক বড় থাকে, কারণ ওদের প্রায় অ্যাক্সিডেন্ট হয় মোটরসাইকেল নিয়ে, এবং খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়। এবং সিরিয়াস অ্যাক্সিডেন্ট হলে কিছু পেমেন্টের ইস্যু থাকে, খরচের ইস্যু থাকে, মানে অ্যাক্সিডেন্টাল রেট থাকে। সুতরাং প্রবাবিলিটিটা বা হেলথ ইন্স্যুরেন্সের ফিগারটা ওইসব কোম্পানিতে কিন্তু আবার একটু বড় হয়ে যায়। মানে আমার এত কাহিনী বলার পেছনে আমার, আপনারা সব জানেন এখানে, এখানে যারা আসছেন সবাই এইচআর এর লোক, সুতরাং আমার চেয়ে কেউ কম জানেন না। কিন্তু ইস্যুটা হচ্ছে একটু জাস্ট রিমাইন্ডার দেওয়া। এটা হচ্ছে আমরা যখন বাজেট করব, আমাদের প্রত্যেকটা ইনফরমেশন ভাইটাল। আমি যদি নেসলের থেকে লোক নেই, আমি যদি একটা লোকাল কোম্পানি হই, আমার কাছে নেসলের থেকে লোক তখনই আসবে যখন সে সিগনিফিক্যান্ট কোনো ইনক্রিমেন্ট পাবে। সিগনিফিক্যান্ট ইনক্রিমেন্ট ছাড়া আসবে না। ধরেন আমার একটা অভিজ্ঞতা বলি, আমাদের আমি নিউজিল্যান্ডেতে থাকার সময় আমাদের ইয়েতে ওটা কি বলে, মিডিয়ার জন্য, মানে মিডিয়ার যে বাজেট করা হয়, মিডিয়া বলতে টিভিতে যে অ্যাড গুলো দেওয়া হয়, এগুলো তো আসলে বাতাস, কমপ্লিট হাওয়া, আপনি কিচ্ছু জানেন না। এবং কোটি কোটি টাকা চলে যায়, আপনি মিডিয়া অ্যাড ওপেন করা মানে সাথে সাথে কয়েক কোটি টাকা নাই। সব চ্যানেলে সবাই অ্যাড দেয় না, সিলেক্টিভই দেয়। বড় কোম্পানিরা সব চ্যানেলে দেয়, যারা অনেক বাজেট 15 কোটি 20 কোটি টাকা বাজেট, ওরা সব চ্যানেলে যায়। কিন্তু নর্মাল 1 কোটি 2 কোটি টাকা যাদের বাজেট, ওরা সিলেক্টিভ চ্যানেলে যায়। এখন সিলেক্টিভ চ্যানেলে যাওয়ার পরও সব সময় এই মিডিয়া বাজেটটা নিয়ে আপনার যারা বাজেট প্রোভাইডার, ধরেন আপনি এশিয়াটিক থেকে আমি টাইম কিনলাম, এখানে এশিয়াটিকের কাছে কেন যেতে হয়? ধরেন সরাসরি আমি বাংলা ভিশনে গেলাম আমার মিডিয়ার বাজেটের জন্য ফান্ড নেওয়ার জন্য, মানে আমি তোমার থেকে 100 মিনিট কিনবো বা কিছু একটা। তখন ও আমাকে ধরেন কোটেশন দিল পার মিনিট 10,000 টাকা। কিন্তু এশিয়াটিক ওর সাথে কিন্তু ওই 100 মিনিটের জন্য বাজেট করে না, এশিয়াটিক ওর সাথে কন্ট্যাক্ট করে ধরেন হয়তো 10,000 মিনিটের জন্য। তখন এশিয়াটিককেও হয়তো যখন বাল্কে টাকা পায়, হয়তো এশিয়াটিক ফিগার হচ্ছে 5,000 টাকা। তখন এশিয়াটিক আমাকে বলে তুমি আমাকে 6,000 টাকা করে দেবে, তুমি যদি ওর থেকে নাও 10, আমার থেকে নিলে 6, এশিয়াটিক 1,000 টাকা পার মিনিট করে নিচ্ছে। এখন মেজর ইস্যুটা হচ্ছে যে আসলে কি অ্যাড দেখিয়েছিল, দেখানো হলে তো কোনো ইম্প্যাক্ট হয়েছিল, এই ধরনের একটা সবসময় একটা খেঁচ চলতো আমাদের সাথে। মানে আমাদের সাথে না, এটা সবার সাথে একটা কমন ঝগড়া ওদের সাথে। ওরা বলে দেখানো হয়েছে আপনার অ্যাডের টিআরপি ভালো, ঠিক নিউজের আগে টপ যেটা নিউজ ছিল নিউজের আগে দেখানো হয়েছে, নিউজের সময় পাশে স্ক্রল করা হয়েছে। তো এগুলো আবার চেক করার জন্য কতগুলো থার্ড পার্টি আছে, ওদেরকে বলে, ওরা আবার কি কি সব রিমোট দেয়, ওরাও চেক করে কি কি রিপোর্ট দেয়। কিন্তু সবকিছু মিলে আমার মেন ইস্যু হচ্ছে সিরিয়াস সিরিয়াস মার্কেটিং, ওরা আবার এটা করে, গুগল নিয়ে এক প্যাচ প্যাচ লাগে। এখন আমরা একটা পর্যায়ে ডিসিশন নাম, উই নিড সামওয়ান যে আমাদেরকে এই জায়গায় হেল্প করতে পারবে, যে এই পার্টটাতে করতে পারে। তখন আমরা ফার্স্টে হেড হান্টিং এর কাছে, হেড হান্টার কাছে গিয়ে বললাম আমরা এরকম লোক চাই যে করতে পারে। হেড হান্টার আমাদেরকে বেশ কিছু সিভি দিল, আমরা কথা বললাম, উই আর নট স্যাটিসফাইড এট অল। কারণ ওনারা যারা কথা বলছে ওনারা আসলে অত বেশি, মানে বাংলাদেশের অর্ধেক কোম্পানি কিন্তু ব্র্যান্ড নিয়ে মার্কেটিং নিয়ে কাজ করে না। ওনারা যেটা কাজ করে সেলস নিয়ে, সেলস বুস্ট করার জন্য টেম্পোরারি টিভিতে অ্যাড দেয় বা কিছু একটা, কিন্তু ব্র্যান্ডিং ফোকাস না, নট এট অল ব্র্যান্ড ফোকাস। ব্র্যান্ড ফোকাস না হলে আমি যে রিকোয়ারমেন্টটা চাচ্ছি ওই রিকোয়ারমেন্টটা কিন্তু হচ্ছে না। এই খুঁজতে খুঁজতে তখন নকিব ভাইয়ের সাথে দেখা হলো। নকিব ভাইকে বললাম বস এই অবস্থা কি করা যায়? তখন নকিব ভাই বলে তুমি আমার কোম্পানিতে একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে এই, নামটা বললো, তুমি ওর কাছে, আমি ফোন নাম্বারটা দিই, বলে আমি ওর সাথে একটু কথা বলে ও ইন্টারেস্টেড হলো, ওর ফোন নাম্বারটা তোমাকে দিব। ঠিক আছে।
উনি অফিসে গেলেন, আমি পরের দিন ফোন দিলাম, উনি আমাকে নাম বল, আমি কথা বলেছি, ও বলছে তোমার সাথে আলাপ করতে। তা আমি উনাকে ফোন দিলাম, ফোনে আলাপ করলাম। ফোনে আলাপ করার পরে উনাকে আমি বললাম আপনি আসেন, আপনি আর আমি একটু বাইরে বসি। আমরা দুজনই একই কাছাকাছি অফিস তেজগাঁতে, উনার হচ্ছে নিনা কাপে, আমার হচ্ছে শান্তা টাওয়ারে। তা আমরা কোনোখানে মাঝখানে বসলাম কোন একটা রেস্টুরেন্টে, দুপুরে আলাপ করলাম। আলাপ করার পর ইনিশিয়ালি যখন আলাপ করলাম, ধরেন এক্সাম্পল হিসেবে বলছি, উনার স্যালারি হচ্ছে 60,000 টাকা এক্সাম্পল। এখন থিওরিটিক্যালি আমি হয়তো উনাকে 80,000 টাকা অফার করলে 20,000 ইনক্রিমেন্ট হচ্ছে, বাট হিল নট জয়েন টু মাই কোম্পানি 20,000-এ। কেন করবে না? কারণটা হচ্ছে উনার কোম্পানিতে উনি সুইজারল্যান্ডে 3 মাসের ট্রেনিং পায়। উনি নেক্সট যেটা প্রমোশন হবে, ওই প্রমোশনের পরে উনাকে সুইজারল্যান্ডে পাঠাবে একটা 3 মাসের ট্রেনিং এর জন্য। এটা উনার জন্য বেশ একটা বড় বেনিফিট। এটা একটা কোন বেনিফিট? এটা হচ্ছে ইন্টারনাল একটা বেনিফিট। আমি দেশের বাইরে একটা পোস্টিং এ যাচ্ছি, 3 মাসের জন্য কাজ করব, সেলফ ডেভেলপমেন্ট হবে, এই পার্ট গুলো একটা কাজ করছে উনার মধ্যে। তাহলে উনি এটাকে কম্পেনসেশন হিসেবে চায়। আমার কোম্পানি থেকে এই কি বলে, এরকম ইন্টারন্যাশনাল কোনো ট্রেনিং আছে, আমার কোম্পানি ইন্টারন্যাশনাল ট্রেনিং রেগুলার নাই, আমরা মাঝে মাঝে অ্যাডহক বেসিসে লিস্ট করে পাঠাই, তাহলে ওইটাও উনার বেনিফিটে কাট হয়ে গেল। 2 নাম্বার, আমার কোম্পানিতে কি গ্র্যাচুইটি আছে? না, আমার কোম্পানিতে গ্র্যাচুইটি নেই, উনার কোম্পানিতে গ্র্যাচুইটি আছে। এবং গ্র্যাচুইটির ইফেক্ট কি আমরা আজকে একটা বাজেটে দেখাবো, সিগনিফিকেন্ট এফেক্ট গ্র্যাচুইটির এফেক্ট। যে কারণে আপনি গ্রামীণ ফোন বা এরা ধামাধাম একটা নির্দিষ্ট টাইমের পরে হ্যান্ডশেক করা যায়, গোল্ডেন হ্যান্ডশেক। কারণ গ্র্যাচুইটির ইফেক্টটা হিউজ, আনবিলিভেবল হিউজ টাইপের পড়ে যায় যখন জমা হয় একটা সময়ের পরে গিয়ে। আচ্ছা, তারপরে হলো উনি কোশ্চেন করলেন আমার কোম্পানিতে বোনাস কয়টা। তখন আমি বললাম আমার কোম্পানিতে ঈদে একটা বোনাস, কোরবানি একটা বোনাস। এখন উনি বললেন না, আমার বোনাস আরো বেশি। তারপর আমি পারফরমেন্স বোনাস দিব কিনা, আমি বললাম না, আমি ওনাকে পারফরমেন্স বোনাস দিব না। তো এইরকম নানা রকম হিসাব নিকাশ করে উনি তখন ধরেন, উনি ধরেন 60,000 টাকা বেতন পেত, উনি তখন বললেন কি আপনি যদি আমাকে গাড়ি দেন, ইফ ইউ প্রোভাইড মি কার, আমি তাহলে 1,60,000-এ জয়েন করব। আপনি যদি গাড়ি না দেন, আপনি আমাকে 2,20,000 দিতে হবে। উনি কিন্তু নেসলেতে 60 বা 65 পায়। আপনি যদি দেন করব, না হলে করব না। এখন এইটাই বললাম, এখন আমি যদি নেসলের থেকে লোক নিতে চাই, আমাকে কিন্তু বাজেটটাও ওইভাবে করতে হবে। এখন আমি নেসলের থেকে নিব, ইউনিলিভার থেকে নিব করলে হবে না। ওদেরকে নেওয়ার পেছনে ওদেরকে অ্যাফোর্ড করারও ইস্যু আছে। এখন আমি বললাম কি ঠিক আছে, আমি আপনাকে 2 লাখ বা 2.5 লাখ টাকায় নিব। এখন ম্যানেজমেন্টের কাছে গেলে ম্যানেজমেন্ট বলে দূর, এত টাকায় কেন নিব? ও নেসলেতে 60 বা 70-এ আনলে আসো, না আসলে নাই, বাদ দাও। তাহলে আমার এফোর্টটা নষ্ট। সুতরাং এফোর্ট দেওয়ার আগেও কিছু নিজেকেও একটু কাজ করতে হয় এই যে বাজেটের পার্টে। আচ্ছা, এবার আমরা একটু জাস্ট থিওরি কিছু পরে আমরা এক্সেল শিটে চলে যাচ্ছি। তাহলে এইচআর বাজেটে বেসিক্যালি আপনার কি কি থাকে রিলেটেড টু পার্সোনাল রিক্রুটমেন্ট, ট্রেনিং ডেভেলপমেন্ট এন্ড আদার এইচআর ফাংশন। এইচআর বাজেটের পরিধিটা খুব বড় না, কিন্তু এইচআর বাজেটটা খুব ইম্পর্টেন্ট ডিউ টু, এটা দিন শেষে আপনার কোম্পানিতে যে লোক 10 লাখ টাকা বেতনের চাকরি করে, উনি কিন্তু বেতনটার জন্য চাকরি করে। এবং হি ইজ অলসো এক্সপেক্টিং এই বছর শেষে আমার উনার কিন্তু বেতনের ইনক্রিমেন্টটা নট হিজ নিড। যে লোক 10,000 টাকা বেতন পায়, উনার কাছে ইনক্রিমেন্টটা হচ্ছে উনার নিড, উনার সার্ভাইভাল ইস্যু। কিন্তু যে লোক 10,000 টাকা বেতন পায়, ওই লোকের কাছে এটা কিন্তু সার্ভাইভাল ইস্যু না। ওই লোকের কাছে বেতনটা নট এট অল সার্ভাইভাল ইস্যু। ওই লোকের কাছে বেতনটা হচ্ছে আপনার আম, মানে এটা একটা, মানে আমি কাজ করছি, আমি রিওয়ার্ড পাবো না, উনি এটাকে রিওয়ার্ড পার্ট আনে। যদিও গ্লোবালি কোথাও ইনক্রিমেন্ট নামক কোনো প্রসেস নাই, কারণ ওদের দেশ ধনী দেশ, ওদের একটু অন্যভাবে কম্পেনসেশনের ইস্যু থাকে। কিন্তু আমাদের দেশ ধনী দেশ না, আমাদের কাছে রিওয়ার্ডটা অনেক বড় ইস্যু, বেতনটা অনেক বড় ইস্যু। 2 নাম্বার হচ্ছে আমার রিক্রুটমেন্ট যে একটা কস্ট হয়, রিক্রুটমেন্ট কস্ট আমার এইচআর বাজেট। তাহলে আমার স্যালারি, এইচআর বাজেটের সবচেয়ে বড় ফিগার কি? স্যালারি। আর কোনো ফিগার নেই আসলে, সবচেয়ে বড় ফিগার স্যালারি। 2 নাম্বার হচ্ছে স্যালারি রিলেটেড যা যা হতে পারে, আপনি আর্ন লিভ হতে পারে, আপনি গ্র্যাচুইটি হতে পারে, আপনার প্রভিডেন্ট ফান্ডে যে এমপ্লয়ার কন্ট্রিবিউশন ওটা হতে পারে, এগুলো হচ্ছে সব স্যালারির পার্টে। স্যালারির পার্টের বাইরে আসে শুধু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টও কি ধরনের হতে পারে? 3 ধরনের ভাগ হয়। একটা ভাগ হচ্ছে আপনার লোকাল ট্রেনিং। লোকাল ট্রেনিং বলতে আমরা টাকা দিই, ওনারা বিভিন্ন কোম্পানিতে ট্রেনিং এ জয়েন করে। একটা হতে পারে আমরা নিজেরা অর্গানাইজ করি, আমাদের ক্লাসরুম ট্রেনিং, এটা একটা। আরেকটা হতে পারে ইন্টারন্যাশনাল ট্রেনিং, যেখানে দেশের বাইরে গিয়ে জয়েন করে। ফোর্থ একটা হতে পারে, যেখানে অনেক কোম্পানিতে এটা আস্তে আস্তে চালু করছে, যেটা হচ্ছে একাডেমিক এডুকেশন কস্টের একটা সাবসিডিয়াস বা একটা পোর্শন শেয়ার করে থাকে। অনেক কোম্পানি 40% করে, অনেক কোম্পানি 50% করে, অনেক কোম্পানি 100% করে, কিন্তু একটা পার দেওয়া থাকে। এক্সাম্পল, বছরে মানে বা ওয়ান টাইম তোমাকে 1 লাখ টাকা পর্যন্ত পাবে, এট এ টাইম পেমেন্ট না, মানে তোমাকে একবারই দেওয়া হবে। মানে কেউ ধরেন মাস্টার্সে ভর্তি হলো ঢাকা ইউনিভার্সিটিতে, এখন উনার মাস্টার্স করতে কস্ট আসবে ধরেন 2 লক্ষ টাকা।
কোম্পানি বললো 2 লক্ষ টাকার মাঝে 1 লক্ষ টাকা আমি দিব। কিভাবে দিব? তুমিও দিবে আমিও দিবে, বেশিরভাগ ক্ষেত্রে 50% যায় ওই পার্টটাতে। মানে ধরেন ওর ভর্তির সময় 20,000 লাগবে, কোম্পানি 10 দিল, উনি 20 দিয়ে এসে রিসিপ্টটা জমা দিল, কোম্পানি ওকে 10,000 টাকা রিটার্ন দিল। সুতরাং এই পার্ট গুলো হচ্ছে ইস্যু। আর আরেকটা হচ্ছে আদার এইচআর। এইচআর এর নিজেদের দুটো খরচ আছে, একটা হচ্ছে থার্ড পার্টির সাথে খরচ, ওই যে রিক্রুটমেন্টের জন্য খরচ হয় থার্ড পার্টির সাথে। তারপর আপনার ইন্স্যুরেন্স, আমার যদি হেলথ ইন্স্যুরেন্স বা এগুলো থাকে ওই খরচগুলো হয়। তারপর আর একটা হচ্ছে আপনার থার্ড পার্টিতে আমি সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যার এএমসি অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট থাকলে ওটা খরচ হয়, এগুলো হয়। আর এর বাহিরে এইচআর এর নিজেদের একটা খরচ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ। আমাদের আমাদের এইচআর এর লোকজন ট্যুরে যায়। আমার যদি নেশন ওয়াইড যদি আমার অফিস থাকে, তাহলে বিভিন্ন অফিসে বিভিন্ন জন ট্যুরে যাচ্ছে, ট্যুরের খরচ, টিএডি এর খরচ, ওইখানে থাকা যাওয়ার অ্যাকোমোডেশনের খরচ, ওই খরচগুলো একটা বাজেট হয়। আবার ফুড এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস, এটাও বেশ বড়। অনেক সময় যেটা হয়, প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হয়, যেখানে রেস্টুরেন্টের ভাড়া করে ফুড টুড অ্যারেঞ্জ করা সবকিছু, সুতরাং ওগুলো এইচআর পার্টের যে খরচগুলো, ওগুলো এইচআর পার্টে খরচ হয়। কিন্তু আবার বলছি, এই সমস্ত খরচ যোগ করলেও আপনার ওগুলো খুব বড় অ্যামাউন্ট হয় না। সবচেয়ে বড় অ্যামাউন্ট হচ্ছে আলটিমেট স্যালারি, যে কারণে আবার সবাই তাকায় থাকে এইচআর বাজেটের দিকে। ভাই, কারণ এইচআর যখন বাজেট দেয় ও ইনক্রিমেন্ট সহ দেয়। এইচআর বাজেট কিন্তু উইদাউট ইনক্রিমেন্ট না। সাদা যদি না ম্যানেজমেন্ট বলে আমি ইনক্রিমেন্ট দিব না, এটা আর একটা পার্ট। কিন্তু নর্মালি এইচআর বাজেট উইথ ইনক্রিমেন্ট, তাহলে আপনি যখন বাজেটটা দেন, লোকজন একটা আইডিয়া করতে পারে এই বছর ইনক্রিমেন্ট কেমন হইতে পারে। এখন ইস্যু হচ্ছে, এইচআর কি একদম ইনক্রিমেন্ট দেওয়ার অথরিটি? ও কি চাইলে কোনো ইনক্রিমেন্ট দিতে পারে? ও চাইলে কোনো ইনক্রিমেন্ট দিতে পারে না। ওদের যেটা করতে হয় বাজেট প্রিপারেশনের জন্য, এটা তো কোনো অ্যাসেসমেন্ট হচ্ছে বা ইন্ডিভিজুয়াল কিছু হচ্ছে তা না, জাস্ট অনলি ফর এটা লেখাই থাকে, আমরা একটা বাজেট এই বছর বাজেট প্রিপারেশনের জন্য আমাদের একটা অ্যাসেসমেন্ট বা ইনফ্লেশন কস্ট অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা একটা ইয়ে করতে যাচ্ছি। আপনারা ম্যানেজমেন্ট যদি সদয় অবগতির জন্য আমাকে ফিগারটা পাঠাতেন, মেইল করে, এটা সাধারণত সিইও, সিএফও, সিসিও, এরকম টপ লেভেলে মেইল করে। বা যদি বোর্ড থাকে যেখানে কোম্পানির বোর্ডে ওরা ডিসিশন নেয়, ওরকম বোর্ডে অনেক সময় জানাতে পারে। মানে আমাদের জাস্ট একটা টেন্টেটিভ একটা ফিগার দেন, নট মেইন যে এটা আমাকে তোমাকে অরিজিনাল ইনক্রিমেন্ট দিতে হবে বা এর চেয়ে বেশি বা কম কমও দিতে হবে, ওরকম একটা ইস্যু। কারণ এটা তো আপনি ফোর্স করতে পারেন। তখন ওরা একটা ফিগার বললো, ধরেন হয়তো বললো ঠিক আছে এবছর ইনফ্লেশন দেখা যাচ্ছে 6%, তোমরা 7% ধরে এইচআর বাজেটটা করে দাও। আর আমরা পরবর্তীতে মিটিং করে ডিসিশন নিব যখন রিয়েল ইনক্রিমেন্টের ইস্যু আসবে, বা অ্যাসেসমেন্ট তো হয়ে গেছে, অ্যাসেসমেন্টের ডকুমেন্ট, যিনি অ্যাসেসমেন্টে তুখোর এক্সপার্ট উনাকে আমি কি করব, যিনি অ্যাসেসমেন্টে মাঝারি উনাকে কি করব, যিনি অ্যাসেসমেন্টে আসলে উনার পারফরমেন্স খুবই লো, তাহলে ওকে আদৌ ইনক্রিমেন্ট দিব কিনা, বলে এই ইস্যুগুলো আমরা পরে ডিসিশন নিব। আর যে কোনো বাজেট দুই রকমের হয়, যে কোনো বাজেট। এইচআর বাজেট হচ্ছে দুইটার মাঝামাঝি হয়। দুই রকম কিরকম হয়, একটা ইনক্রিমেন্টাল বাজেট। ইনক্রিমেন্টাল বাজেট মানে কিছু নয়, যে আপনার স্যালারি শিট তো আছে, স্যালারি শিটের সাথে এবছর যে 7% ইনফ্লেশন কোম্পানি অ্যাডজাস্টমেন্ট করতে বললো, আপনি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করে একটা বাজেট ক্রিয়েট করে দিলেন, দিস ইজ ইনক্রিমেন্টাল বাজেট। আবার আরেকটা হতে পারে, আপনার ইনক্রিমেন্টাল বাজেট, আমার এই মুহূর্তে কাজ করছে 10 জন, এখন রিকোয়ারমেন্ট দিলে আমি এই বছর আরো 4 জন লোক নিব, কারণ এই 4 জন লোক না হলে আমার হচ্ছে না। তাহলে আপনি ইনক্রিমেন্ট করলেন, আমার যতজন লোক ছিল তার থেকে লোক বেড়েছে, সুতরাং দিস ইজ ইনক্রিমেন্টাল বাজেট। বেসিক্যালি ইটস বেসড অন প্রিভিয়াস ডেটা, আপনি হিস্টোরিক্যাল ডেটার উপর বেস করে এই বাজেটটা করা হয়। আর জিরো বেসড বাজেট হচ্ছে যেটা স্ক্রাচ থেকে করা হয়। স্ক্রাচ মানে এখানে আপনার ব্যাকএন্ডে কোনো ডেটা নেই। মানে এটা সাধারণত আপনি স্যালারিতে করতে পারবেন, এটা একদম বেশিরভাগ ক্ষেত্রেই করা হয়। আপনার যদি ইয়ে হয়, আপনার ওটা কি বলে, নতুন কোম্পানি হয়, তখন ওর প্রিভিয়াস ডেটা নাই, ওই ডেটার উপর করে। আবার অনেক সময় যে বললাম, আমরা কিছু লোক নিতে চাচ্ছি যে লোকদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, যে স্যালারি সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই লোকগুলো কি দেশে পাবো কিনা আইডিয়া নেই, ইভেন কোম্পানি রেডি, যদি আর দেশে না পাই আমি এক্সপেট্রিয়েট করে নিয়ে আসবো, মানে বিদেশ থেকে হইলে আনবো। আমি প্রয়োজন হলে চায়না থেকে আনবো, মালয়েশিয়া থেকে আনবো, ওদেরকে আমরা রিক্রুটমেন্ট দিব ফর 1 বছর বা 2 বছর, কারণ আমার এটা লাগবে। তখন ওইসব ক্ষেত্রে আপনি হয়তো জিরো বেস বাজেট, মানে যেটার কোনো বেস নেই, জিরো থেকে শুরু করছেন, ওরকম করা যায়। আর এটা আমরা আলাপ করছি, এইচআর এর বাজেট হচ্ছে আসলে অপারেশনাল বাজেট, তারপর রিক্রুটমেন্ট বাজেট, ট্রেনিং ডেভেলপমেন্ট বাজেট, এমপ্লয়ি বেনিফিট বাজেট, আর একটা হচ্ছে টেকনোলজি এন্ড সিস্টেম বাজেট। এখানে একটু ইস্যু বলি, এই বাজেটটা সাধারণত এইচআর এর কোডে রাখা হয় না। মানে এটা এইচআর এরই বাজেট। ধরেন আমার কোম্পানির পলিসি হচ্ছে, দুইটা ইস্যু বলি, একটা কোম্পানি হচ্ছে, আমার কোম্পানির পলিসি হলো প্রতি 5 বছর পর পর আমি এমপ্লয়িকে গাড়ি দিব। আফটার এভরি 5 ইয়ার্স উনি যে গাড়িটা আছে ওই গাড়িটা কোম্পানি নিয়ে নিবে। কোম্পানি নেওয়ার পর কোম্পানি ওনাকে একটা নতুন গাড়ি কিনে দিবে। এটা হচ্ছে কোম্পানির পলিসি। বা কোম্পানি ওনাকে দিয়ে দিবে, ওনার বেতন থেকে কাটা হয়েছে, এখন নতুন গাড়ি দিবে।
এখন এই যে পলিসি, এই বাজেট, এটা কার, কে মেনটেন করবে? এই যে 5 বছর হলো হয় নাই, কে পাবে, কে পাবে না, এটা মেনটেন করবে এইচআর। আবার গাড়ির যে মেনটেনেন্স কস্ট আছে, গাড়িটা তো যখন চলে গাড়ির একটা খরচ হয়, মেনটেনেন্স কস্ট আছে, এই মেনটেনেন্স কস্টটা কে বিয়ার করবে? এই মেনটেনেন্স কস্টটা বাজেট করবে হচ্ছে আপনার অ্যাডমিন ডিপার্টমেন্ট। তাহলে আমরা যদি গাড়ি কেনার ইস্যু থাকে, তাহলে গাড়ি কখন কিনবে কিনবে না এইটা ইস্যু করছে। একটু এনে টোটটা বন্ধ করে দিই। এটা কোথায় করে? এটা কিভাবে যেন অফ করে না। আচ্ছা, এখন এই যে এইচআর এর যে বাজেটটার কথা বলছি, এই বাজেটটা মেইনলি মেনটেন করবে এইচআর, যদি গাড়ি কেনার পার্টটা থাকে শুধু। অনেক সময় অনেক কোম্পানিতে এই গাড়ি কেনার বাজেটটা যেই ডিপার্টমেন্টের করার কথা ওরা মেনটেন করে। অনেক সময় মানে আমার এই গাড়িটা এই মাসে জুলাই 2025-এ আমার, বা জুলাই 2026-এ আমার গাড়িটা 5 বছর হবে, আমি যখন 2026-এ বাজেট করবো এখানে আমি এটা রাখলাম। উনিও রাখতে পারে, অথবা কিন্তু উনি নিজের কনসেন্টে রাখতে পারবেন, ওটা উইথ কনসেন্ট অফ এইচআর, এটা এইচআর থাকলো। কিন্তু গাড়ির মেনটেনেন্স বাজেটটা যাবে কিন্তু এডমিন ডিপার্টমেন্টে, কারণ যদি যদি এডমিন ডিপার্টমেন্ট এটা মেনটেন করে, আবার যদি প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট মেনটেনেন্স মেনটেন করে, তাহলে এটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের বাজেটে যাবে। লেখা থাকবে এখানের জন্য আমরা কস্ট সেন্টার দিয়ে দিই। এটা এই এই কস্ট সেন্টারের গাড়ি, ওটা কস্ট সেন্টারের গাড়ি, কস্ট সেন্টারের গাড়ি, ওটা লেখা থাকে, কিন্তু নর্মালি মেনটেন করে। একই সাথে অনেক কোম্পানিতে মোবাইল ফোন সেট দেয়, অনেক কোম্পানিতে মোবাইল ফোন সেট দেয়, অনেক কোম্পানিতে মোবাইল ফোনের একটা বিল দেয়, অনেক কোম্পানিতে পার্সোনাল বিলও দেয়। অনেক কোম্পানিতে অনেক সময় তোমার বাসায় যে ইন্টারনেটের ওয়াইফাই আছে, ওয়াইফাই এর যে মাস শেষে তুমি 1,500-2,000 টাকা দাও, এবং একই সাথে তোমার বাসায় যদি টিএনটি থাকে ওইখানে যে 500, 600, 1,000 টাকা বিল আসে, এটা কোম্পানি পেমেন্ট করবে, এটাও থাকে। এগুলো হচ্ছে বেনিফিট। এই বেনিফিট গুলো আপনার যদি নর্মালি বিল টিল লেভেলে থাকে তখন এটা সাধারণত এইচআরই রেখে দেয়। কিন্তু বাজেটটা একদম বাই নেম বাজেট করা হয়, এটা আমরা দেখবো কিভাবে হয়। কিন্তু যদি এটা সেট লেভেলে চলে যায়, ধরেন কাউকে পার্সোনালি আমার কাজ করতে ছিল, ডিজিএম এন্ড অ্যাবাবদের ওরা 3 বছর পর পর একটা করে ল্যাপটপ দিত। এখন এই ল্যাপটপটা কে দেয়? ল্যাপটপটা তো এইচআর দেয় না, এটা পলিসিটা এইচআর দেয় আইটি। সুতরাং এই বাজেটটা সাধারণত চলে যায় আইটি বাজেটে। আপনি মোবাইল ফোন সেট দেন, এই বাজেটটা সাধারণত চলে যায় আইটি বাজেটে। এটা ব্রডার বাজেট রেদার দেন বিং ডিস্টিংক্ট টু এইচআর, যদিও এটা এইচআর পলিসির আন্ডারে, কিন্তু বাজেটটা যেহেতু আইটি মেনটেন করতে হয়, আইটি ইয়ে করে সবকিছুর জন্য এটা আইটির কাছে চলে যায়। আচ্ছা, ইম্পর্টেন্স অফ বাজেট। ইম্পর্টেন্স অফ বাজেট বলা কিছু নেই, রিসোর্স অ্যালোকেশন, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, কস্ট ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, পারফরমেন্স মেজারমেন্ট, এগুলো আছে। তারপর এইচআর বাজেটের জন্য কি কি, এইচআর বাজেট আমরা যাদের এইচআরএমএস থাকে ওনারা সরাসরি এইচআরএমএস থেকে ডেটা পেয়ে গেল। বাজেটিং টুল পাওয়া যায়, বিভিন্ন রকমের বাজেটের সফটওয়্যার পাওয়া যায়, ওখানে করে। অনেকে অ্যাকাউন্টিং সফটওয়্যারে করে। আবার কমন হচ্ছে আসলে স্প্রেডশিট, মাইক্রোসফট এক্সেল, যেটা এখনো খুব কমন। কারণ এই এইচআর বাজেট করার জন্য আমরা যখন এইচআর বাজেটটা করে স্প্রেডশিটটা দিই, এখন যদি অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট কোনো সফটওয়্যার মেনটেন করে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ওইখানে ফেলেই বাজেটটা করছে, এটা একটা পার্ট। কিন্তু শুধু এইচআর নিজে ক্রিয়েট করার জন্য সাধারণত এরকম কোনো বাজেটিং সফটওয়্যার সাধারণত বলছি ইউজ করে না। ডেটা পায়, ডেটা তো এইচআর নিতেই পারছে, ফাইন্যান্স থেকেও নিতে পারে, সিস্টেম থাকলে সিস্টেম থেকে ডাউনলোড করতে পারছে। কিন্তু উনাদের জন্য, কারণ এইচআর বাজেট হচ্ছে একদম ওয়ান টাইম একটা ইস্যু, এবং স্পেসিফিক কিছু হেডের ইস্যু, এটা খুব কঠিন না, খুব ইজি। এইচআর বাজেটের একটা খুব কঠিন হচ্ছে যেটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফেস করতে হয় প্রতি 3 মাস পর পর, যখন বাজেট ভেরিয়েন্স করা হয়, কোয়ার্টারলি রিভিউ করা হয়, বাজেট বাড়লো কেন, কমলো কেন, এরকম কোয়ারি গুলো যখন আসে, অনেক সময় ওরা মানে সমুদ্রে সূচ খোঁজার মতো অবস্থা হয়। কিন্তু এইচআর এর ক্ষেত্রে এটা খুব ইজি, খুবই ইজি। কারণ ইভেন স্যালারিও সম্ভব। আমি তুমি স্যালারি বাজেট বলছিলে মাসে 50 লক্ষ টাকা যাবে, কিন্তু কেন 55 লক্ষ টাকা করে যাচ্ছে? কারণ হচ্ছে আমি একটা 2-3টা রিক্রুটমেন্ট করেছি, 2-3টা রিক্রুটমেন্ট বাজেটে ছিল না। তারপর আরো আছে, আমি বাজেট করেছিলাম তোমার ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট 7% ধরে, কিন্তু আমরা যখন ইনক্রিমেন্ট দিয়েছি, আমি ইনক্রিমেন্ট দিয়েছি 11% বা 12% ধরে, তাহলে 4% যেটা বেড়ে গেছে। সুতরাং ওই হিসাবগুলো জাস্ট করাটা গ্রসের উপর, তো গ্রসের উপর এই জিনিসটা করাটা খুব ইজি। তবে সাধারণত স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলই করে। বেস্ট প্র্যাকটিসটা কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে রেগুলার রিভিউ। বাজেট কিন্তু অনেকে আছে করে রেখে দেয় 12 মাস, পরের বছর আবার বাজেট করতে হবে, এক্সেল ফাইলটা খুঁজে বের করে আবার করে, এইভাবে আসলে করা হয় না। বাজেট কন্টিনিউয়াস রিভিউ করতে হয়। ওই জন্য অনেক কোম্পানিতে আপনার পিআর করার একটা অপশন আছে, প্রথমে পারচেজ রিকুইজিশন রেজ করতে হবে এইচআর কেও। আমি গাড়ি দিব বললে হলো না, গাড়িটা কখন দেওয়া হবে, প্রথমে অ্যাপ্রুভাল নিতে হবে,
তার পারচেজ রিকুইজিশন রেজ করতে হবে। ওই পারচেজ রিকুইজিশন বাজেট ডিপার্টমেন্টে বা প্রকিউরমেন্টে যাবে, ওরা চেক করে দেখবে। এরপর ওটা বাজেট ডিপার্টমেন্ট আসবে, বাজেট ডিপার্টমেন্ট বাজেট ক্লিয়ারেন্স দিবে, বাজেট ক্লিয়ারেন্স দেওয়ার পর এরপর এটা ফাইন্যান্সের কাছে যাবে, ফাইন্যান্সের অ্যাপ্রুভাল দিবে। ফিগার বড় হলে এমডির অ্যাপ্রুভাল লাগলে এমডির অ্যাপ্রুভালও দিবে। দেওয়ার পর ওইটা যাবে আপনার ফাইনালি প্রকিউরমেন্টের কাছে, প্রকিউরমেন্ট তারপর ওটার উপর বেস করে পারচেজ অর্ডার করে পরবর্তীতে কিনে নেয়। তা সুতরাং রিভিউটা কন্টিনিউ হইতে হবে। আর ইনভলভমেন্ট স্টক হোল্ডার, স্টেক হোল্ডার্স, এটা এটা আসলে এইচআর এর বাজেট এইচআর এর নিজেরই না, এটা আসলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। মানে অন্য ডিপার্টমেন্ট হয় কি মেনটেনেন্স এর বাজেট, মানে এটা মেনটেনেন্স ডিপার্টমেন্টের বাজেট বা প্রোডাকশন, কিন্তু এইচআর এর বাজেট হচ্ছে আপনি মেনটেনেন্সে যে কাজ করে ওরও বাজেট, যে যে যেখানে কাজ করে ওর বাজেট। সুতরাং এখানে স্টেক হোল্ডার ইনভলভমেন্ট খুবই জরুরি। এবং কোম্পানিতে যখন গালিটা দেয়, আপনার যখন ফাইনালি এমডি সাহেব যদি কোনো কিছু এপ্রুভ না করে, তখন হয়তো দেখবেন গালিটা দিবে ইয়েকেই, আপনার সবচেয়ে বেশি গালিটা খাবে কে? এইচআর, মানে পুরো গালিটা এইচআর এর কাছে। আর ট্রান্সপারেন্সি হচ্ছে মেনটেন ট্রান্সপারেন্সি ইন বাজেট অ্যালোকেশন এন্ড স্পেন্ডিং টু বিল্ড ট্রাস্ট এন্ড অ্যাকাউন্টেবিলিটি উইদিন দ্য অর্গানাইজেশন। তারপর ইন সামারি হচ্ছে ইফেক্টিভ এইচআর বাজেট ইট ক্রুশাল ফর ম্যানেজিং রিসোর্সেস সাপোর্টিং, মানে এগুলো হচ্ছে রচনা, এগুলো খুব মেজর কোনো ইস্যু না। কিন্তু সিম্পলি এটা হচ্ছে আমাদের এইচআর বাজেট। এখন আমরা এইচআর বাজেটটাকে একটু ফরম্যাটে যাই। ফরম্যাট বলতে আমি তো এইচআর একটু, হ্যাঁ, আমি একটু এইচআর বাজেটে যাই। আচ্ছা, আমার ইয়েটা কি দেখতে পাচ্ছেন এক্সেল ফাইলটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। জি দেখতে আচ্ছা, পাচ্ছি। জি দেখা যাচ্ছে। জি জি, এক্সেল ফাইলটা দেখেন, এখানে একটা কম্পোনেন্টস অফ এইচআর বাজেট বলে একটা কথা লেখা আছে। বেসিক্যালি মানে এটাই ফাইনাল না, বললাম কোম্পানি টু কোম্পানি ভেরি করবে, কোম্পানি টু কোম্পানি জানা থাকবে। কিন্তু এখানে আপনার এখানে কম্পোনেন্টস অফ এইচআর বাজেটের সাধারণত এমপ্লয়ি স্যালারিজ থাকবে, ইনক্রিমেন্ট রেট থাকবে, নিউ রিক্রুটমেন্ট থাকবে, বোনাস ওভারটাইম থাকবে, এমপ্লয়ি বেনিফিট থাকবে, কস্ট থাকবে, ট্রেনিং ডেভেলপমেন্ট থাকবে, সার্ভিস কস্ট থাকবে, এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স থাকবে যদি থাকে, গ্রুপ ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স যেটা থাকে ওইটা থাকবে। এটা হচ্ছে জেনারেলি কম্পোনেন্ট। এইচআর বাজেটের কাজটা তাহলে শুরু হয় কোত্থেকে? এইচআর বাজেটের কাজটা শুরু হয় স্যালারি শিট থেকে। এই ধরেন আমরা এখন যে বাজেটটা করছি এটা হচ্ছে অগাস্ট 2024 থেকে জুলাই 2025 পর্যন্ত ধরলাম। আমাদের ইয়ার এন্ডিং হচ্ছে 12 মাস। আজকে যেহেতু আগস্টের 28, ওই হিসেবে আমি জাস্ট বলছি, কারণ এখনো ধরেন অগস্টের স্যালারি হয় নাই, আমরা জুলাই মাসের স্যালারির উপর বেস করে করছি। আমাদের বছরের হচ্ছে অগাস্ট 2024 থেকে জুলাই 2025। আমাদের প্রথম কাজ হচ্ছে লাস্ট স্যালারি শিটটা আমরা এখানে ধরেন ডাউনলোড করে নিলাম, ফার্স্ট কাজ হচ্ছে। এবং এটা জাস্ট আমি একটা এজিউম করে বানিয়েছি। এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার থাকলো, তাহলে আমার এখানে টোটাল পার্সন আছে 50 জন। আর এখানে হচ্ছে এমপ্লয়ি আইডি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একই নামে কোম্পানিতে অনেক লোক থাকে। আইডিটা মোস্ট ইম্পর্টেন্ট, আইডিটা থাকলো এখানে। নাম থাকলো, ডেজিগনেশন থাকলো, ডিপার্টমেন্ট থাকলো, লোকেশন থাকলো, ম্যানেজমেন্ট স্টাফ নন ম্যানেজার স্টাফ থাকলো, বেসিক স্যালারি, এইচআর, কনভেন্স, এলএফএ, মেডিকেল, এটা হচ্ছে টোটাল ওনার আসলে গ্রস স্যালারি। মানে আমরা ওনার গ্রস স্যালারিটা বের করলাম কাদের? এই 50 জন লোকের। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ একদম ইনিশিয়ালি। এইটা মেটার অফ অনলি ওয়ান ক্লিক, আপনি স্যালারি সফটওয়্যারে ক্লিক করলে এটা নেমে গেছে। সুতরাং এখানে আপনার এখনো কোনো কাজ হয় নাই। সেকেন্ড পার্ট হচ্ছে আপনি কাজ করবেন, এটা যদি স্যালারি শিটে করা যায়, অপশন থাকে, তাহলে আরো ভালো, তাহলে এটাও হয়ে গেল। এইবার আমরা ওই শিটটাকে ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি শিট করলাম, কারণ আমাদের বাজেট লাগবে ডিপার্টমেন্ট ওয়াইজ, গ্রসে না। এক্স এই ডিপার্টমেন্টের কত, এই ডিপার্টমেন্ট কত, এই ডিপার্টমেন্ট কত, এই ডিপার্টমেন্ট কত করে গ্রস টোটাল গিয়ে বাজেট। কিন্তু আমাকে ডিপার্টমেন্ট ওয়াইজ নেম ওয়াইজ স্যালারি বাজেট দেয় না। কার বেতন কত কারো জানার দরকার নেই, কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ এই ডিপার্টমেন্টের বেতন এত টাকা, এই ডিপার্টমেন্টের বেতন এত টাকা, এই টাকা যায়। এবং এইভাবে লোকজন অনেক সময় বুঝেও ফেলে, কারণ ডিপার্টমেন্টে যদি দুইটা লোক থাকে, তখন একজন ধরুন বুঝায় যায় 25-30 হাজার টাকা বেতন পায়, আপনি দেখলেন কি এটা গেল 10 লাখ টাকা, তখন বুঝবো উনি বাকিটা এটা পায়, যেটা সিওএস ডিপার্টমেন্ট এটা সাধারণত হয় আর কি। তবু যাই হোক, এখানে একটা ডিপার্টমেন্ট ওয়াইজ এই শিটটাকে জাস্ট ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে নিলাম। কি করলাম, আমি আমার শিট অনুসারে সিওস অফিস, অ্যাডমিন অফিস, ফাইন্যান্স, এইচআর, ইন্টারনাল অডিট, আইটি, মেনটেনেন্স, প্রোডাকশন, সেলস এবং সাপ্লাই চেইন এইভাবে ভাগ করলাম। সবসময় মাথা রাখবেন, যখনই অঙ্ক করবেন আপনি নিচে চেক করতে থাকবেন। এই চেকিং পয়েন্টটা যদি না দেন, কোনো কারণে আপনি কপি পেস্টের সময় যদি ফিগার ভুল হয়, লিঙ্ক করার সময় যদি ফিগার ভুল হয়,
আপনি সূত্র দিয়ে কাজ করেন, ভিলুকাপ দিয়ে ডেটা টানেন, বা আপনি সামিফ করে ডেটা টানেন, আপনার ফিগার যে কারেক্ট বা রং এটা বোঝার আর কোনো ওয়ে থাকে না। সুতরাং অবশ্যই আপনারা সবসময় চেক করবেন। আমি এটা কার সাথে চেক করছি? এই স্যালারি শিটের সাথে, কারণ এই ফিগারটা হচ্ছে ফাইনাল। এটা আমরা কনফার্ম 37,55,800 টাকা হচ্ছে মান্থলি স্যালারি, এই গ্রস স্যালারি, মান্থলি স্যালারি। তাহলে আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ নিয়ে দেখলাম 37,55,800 টাকা, আমরা এখানে ওই শিটের সাথে এটা বিয়োগ করে দেখলাম, দেখি না এটা ইটস ওকে, এটা ঠিক মতোই আছে। এরপর এইটাকে আমাদের এই শিটটাকে আমরা ইনটেক রাখলাম। এবার আমি এই শিটটাকে আবার পরের পেজে আনলাম। এই পেজে এনে এখন আমরা বললাম কি, উই নিড দ্য ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। আমরা কোম্পানি ম্যানেজমেন্টকে বললাম আমরা কত ইনক্রিমেন্ট করব। ম্যানেজমেন্ট আমাকে বললো 8%। 8% মানে 108। আমি এটা গুণের জন্য 108 করেছি, নাহলে 8% মানে পার্সেন্টেজ যদি বলেন 8%। তো এখানে 108%, মানে 100 সাথে 8 যোগ করে 8%। তাহলে আমরা এইখানে, এখানে একটা জিনিস একটু দেখি, কিছু একটাকে ভুলে যাচ্ছে। হ্যাঁ, এবার দেখেন এখানে আমি যখন 108% দিই, আমি যেটা করলাম জিনিসটাকে আমি সূত্র দিয়ে যখন লিঙ্ক করছি, ধরেন আমাকে বলা হলো মানে 5% ইনক্রিমেন্ট হবে, আমি 5% দিলাম, আমার ফিগার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাকে বললো কি না আমরা এবছর 10% ইনক্রিমেন্ট দিব, তখন 10% দিলাম, ফিগারটা যেন চেঞ্জ হয়। এটা আমি একটু রিকোয়ারমেন্ট বলছি কি, আমি এই শিটটা করেছি ল্যামেন সিস্টেমে, মানে আপনার এক্সেলে বিল্ড, মানে আপনারা যারা এইচআর এ আছেন, যারা এইচআর বাজেটে কাজ করার প্ল্যান আছে, আমি স্ট্রংলি রেকমেন্ড করব, যারা পারেন তো ভালো, কিন্তু আমি দেখছি বেশিরভাগই পারেন না। আপনারা যে কোনো ভাবে একটু এক্সেলের ভালো, মানে অ্যাডভান্স লেভেল এক্সেলের একটু সূত্র শিখে নেবেন। আপনারা বলবেন যে শিখাবে, আমি বাজেট করার জন্য সূত্র শিখতে চাচ্ছি। তখন যেটা হয়, আপনি বাজেটের জন্য ভিলুকাপ, সামিফ, এই দুইটা আসলে বাজেট, এই দুইটা ছাড়া বাজেট করা যায় না। তারপর আরো আছে, আপনি যখন সূত্রে যাবেন, আপনি আম, ইয়ে করছেন, আর্নলিফ ক্যালকুলেশন করছেন। এখন আর্নলিফ না, হ্যাঁ আর্নলিফ ক্যালকুলেশন করছেন। আর্নলিফ ক্যালকুলেশন ধরেন আপনার কোম্পানি পলিসি হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফের আর্নলিফ ক্যালকুলেশন একরকম, নন ম্যানেজমেন্ট স্টাফের আর্নলিফ ক্যালকুলেশন একরকম। আমি লেবার লতে বেশি দিচ্ছি, কম দিচ্ছি না। নন ম্যানেজমেন্টকে আমি আরেকটু বেশি দিচ্ছি, আমার সিবি আছে খুব স্ট্রং, সিবি এর সাথে নেগোশিয়েট করে আমরা একটা ইয়ে দিচ্ছি যেখানে ওর একটা বেনিফিট হয়। তাহলে আপনি যখন ওই ইন্ডিভিজুয়াল কে কোথায় খুঁজে খুঁজে, এম না এনএম, এগুলো খুঁজে যখন কাজ করতে যাবেন, আপনাকে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। তারপর আরেকটা হচ্ছে আপনি গ্র্যাচুইটির ক্ষেত্রে, আপনার কোম্পানি পলিসি হইতে পারে 5 বছর পর্যন্ত আমরা এক বেসিক দিব, 5 বছরের 5 থেকে 10 বছর হলে 1.5 বেসিক দিব, 10-এর উপরে হলে 2 বেসিক দিব। তখন আপনি কি শুধু জনে জনে একটা 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 ক্যালকুলেশন করতে পারবেন? শুধু আপনার এখানে সূত্র দিতে হবে, যদি, ইফ, এই এই নাম্বারটা এইটার থেকে এত বেশি হয় তাহলে এত, না হলে এত, না হলে এত, এই জিনিসগুলো একটু শিখে নেবেন। এগুলো কিন্তু খুব কঠিন না, প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি নিজেরা একবার একটা স্যালারি শিট রেডি করেন, মানে বাজেট শিট রেডি করেন, এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আমি বেশি ডিটেলস সূত্রতে আনি না এখানে, কারণটা হচ্ছে কিছু না, যত সূত্র দিবেন ফাইলটা স্লো হয়, তখন হয়তো আপনাদের সাথে কাজ করার সময় দেখা যাবে মানে স্লো চলছে, ওটার জন্য আমি বেশি সূত্র আনি নাই। আমি জাস্ট একটু সূত্রতে করেছি, কিন্তু ম্যানুয়াল সূত্র, আমি ম্যানুয়ালি করেছি সবকিছু। তখন আপনার কোম্পানিতে যেটা বলে যত পার্সেন্ট, আমরা ওইটা বসালাম। ধরেন আমরা, যেহেতু পরের ডেটাগুলো সব 108% আছে, আমি 8% রাখলাম। এবং 8% রাখার পর আমার স্যালারির ফিগার আসলো 40,56,266, যেটা গতবারের চেয়ে 3,04,464 টাকা বেশি, যা 8%। তাহলে আমার ইনক্রিমেন্ট চেক আছে, এটাও চেক করলাম। এই ডিফারেন্সটা কেন আসছে? এই ডিফারেন্সটা আসছে ইনক্রিমেন্টের জন্য। ডিফারেন্সটা কত? 3,04,464 টাকা। এটা যদি আপনি না করেন, ম্যানেজমেন্টের প্রথম কোয়ারি থাকে, তুমি যদি 10% দাও কত টাকা ইনক্রিমেন্ট হয়, তুমি যদি 5% দাও কত টাকা হয়, তুমি যদি 8% দাও কত টাকা হয়। তখন যেটা করতে হয়, বসে বসে মানে ম্যানুয়ালি করতেই থাকে, কিন্তু এটা জাস্ট স্পটে করতে হয়। মানে আমি আমার বোর্ড রুমে বোর্ড মেম্বারদের সাথে একত্রে যখন বসতাম, এইভাবেই দেখাতাম, মানে ওনারা যখন যে ফিগার বলতো আমি বসা দিতাম। নাহলে ওনারা, এটা ওনাদের একটা টেকনিক, বুঝছেন, সময় নষ্ট করে। আপনি, তুমি একটু 10% করে আনো তো, এখন দেখা যায় 10% করে আনতে গিয়ে 2 ঘন্টা নাই। তারপর পরে যখন আসলে, আজকে না আমরা কালকে আবার বসে, তো ওই টেকনিক গুলোর থেকে একটু বাঁচা যায় যদি আপনি সরাসরি করতে পারেন। তাহলে আমরা স্যালারি ইনক্রিমেন্টটা বের করলাম, এটা কিন্তু জাস্ট মান্থলি ইনক্রিমেন্ট অ্যামাউন্টটা, মাসে কার কত বেতন। এবং আমার দরকার ব্যক্তিগত না, আমার দরকার যে ডিপার্টমেন্ট ওয়াইজ, এই ডিপার্টমেন্টের মাসে বেতন 4,10,000, এই ডিপার্টমেন্টের মাসে বেতন 2,09,000, এই ডিপার্টমেন্ট 4,09,000, এইভাবে করে ডিপার্টমেন্ট ওয়াইজ বেতনটা আমরা বের করলাম।
এইবার আমাকে বেতন বের করার পর আমাকে আরো কিছু কাজ আছে। আমার কাজটা কি? আমার কাজটা হলো, এইবার আমি ডিপার্টমেন্টের সাথে ওই যে কোম্পানির বিজনেস প্ল্যানে আমরা যেখানে কথা বলছি, বিজনেস প্ল্যানে আমার এই বছর লোক লাগবে কিনা। এখন প্রোডাকশন ডিপার্টমেন্ট বললো আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি, আমরা 70% ক্যাপাসিটিতে রান করছি ডিউ টু সেলস এর অফটেক কম হচ্ছে। যদি সেলস আর একটু বাড়ে, আমাদের এক্সিস্টিং ম্যান পাওয়ার দিয়ে, এক্সিস্টিং মেশিন দিয়ে আমি আমার প্রোডাকশন ক্যাপাসিটি বাড়াতে পারবো, এবং এটার জন্য আমার কোনো এডিশনাল কস্ট যাবে না, ওভার টাইমও বাড়বে না, কিছু বাড়বে না। এগুলো যখন শুনলো তখন ম্যানেজমেন্ট হচ্ছে সেলস টিমকে বললো তুমি এনি হাউ সেলস বাড়াইতে হবে। তখন সেলস টিম বললো ঠিক আছে স্যার, আমাকে তাহলে একটা কাজ করেন, আমি আমার সেলস এর এরিয়াটা আরেকটু বড় করে আমাকে কয়েকটা লোক দেন, আমি কয়েকটা কোন লেভেলের লোক? আমাকে টেরিটরি ম্যানেজার লেভেলের 3জন বা 4জন লোক দেন। ঠিক আছে, তাহলে আমি টেরিটরি ম্যানেজার লোক দিব। এডমিন বলল কি স্যার, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের যে নন ম্যানেজমেন্ট স্টাফে যে মেসেঞ্জার আছে, আমাদের পিয়ন আছে 2জন, মেসেঞ্জার আছে একজন। একজন মেসেঞ্জারের জন্য কাজ করা খুব ডিফিকাল্ট হয়েছে। কেন? এখন তো সবই ব্যাংকে, আগে তো ব্যাংকে গিয়ে গিয়ে কাগজ জমা দিতে হয়, তো স্ক্যান করে পাঠিয়ে দিলে হয়, চিঠি পাঠিয়ে দিলে হয়, ফোন করলে হয়, নিজে ইয়ে করতে পারি। কেন করতে লোক বাড়াতে হবে বলে? তখন দেখা গেল কি এটার মেজর কারণ হচ্ছে আমাদের সেলস এর যে ডিস্ট্রিবিউশন পয়েন্টে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন পয়েন্টে আমাদের প্রতিদিনই কিছু না কিছু ইনফরমেশনের জন্য, কথা কথা বলছি, আমি উদাহরণ হিসেবে বলছি, পাঠাইতে হয়, যেটার জন্য আই নিড অ্যানাদার মেসেঞ্জার। কারণ এক্সিস্টিং মেসেঞ্জার যদি ব্যাংকে যায় ওটা তখন করতে পারে না, এবং মেসেঞ্জার যিনি আছে বর্তমানে হি ইজ ওভার স্ট্রেস, সে অনেক সমস্যার মধ্যে আছে। ঠিক আছে, ম্যানেজমেন্ট এটা ইমপ্রুভ করলো। ফাইন্যান্স ডিপার্টমেন্ট বললো কি আমাদের যে বর্তমান যে টিম আছে এই টিম নিয়ে আমরা পারছি না, আমাদের টিমে আমাদের আর একটা লোক লাগবে। তোমাদের টিমের কি কাজ? সফটওয়্যারে বসাই দিলাম, সব করলাম, তোমার ম্যানেজারে ভরপুর, বলে না আমার ম্যানেজার, আমার সে নিচের দিকে লোক লাগবে। আমাদের ভ্যাটের একটা সমস্যা হয়েছে কি, ভ্যাটটা আমার নন স্টপ ভ্যাটের ট্রানজাকশন করতে হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়াল একটা একটা ভ্যাট সাপোর্ট দিতে হচ্ছে। আমার ভ্যাটটা দেখার জন্য আই নিড একটা জুনিয়র লেভেলের ছেলে, যে আমার এই ভ্যাটে আমাকে একটা দিতে পারবে। তো ম্যানেজমেন্ট ধরেন, ও ধরেন চাইলো 2জন, ম্যানেজমেন্ট ঠিক আছে একজন দিব। এরপর এইচআর ধরেন কিছু চায় নাই। ইন্টারনাল অডিট বললো কি আমাদের ইন্টারনাল অডিটের স্কোপটা হিউজ, আমাদের ডিস্ট্রিবিউশন পয়েন্ট অনেক বেড়ে গেছে। আগে আমার ডিস্ট্রিবিউটর ছিল ঢাকা শহরে 5টা বা 10টা, যখন আমরা 3জন কাজ করতাম। এখন ঢাকা শহরে আমার ডিস্ট্রিবিউশন আছে 22টা। আমার রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, চট্টগ্রাম সব জায়গায় আছে। এখন আমাদের জন্য এটা খুব ডিফিকাল্ট হয়েছে, আমাদের একটু লিস্ট এই যে পয়েন্ট গুলোতে ভিজিটের জন্য আমাদের 2জন বা 4জন ইন্টারনাল অডিটর লাগবে। তখন ম্যানেজমেন্ট বললো আমি 4জন দিব না, আমি 2জন দিব, আগে 2জন দিয়ে কাজ করো, কাজ করার পর দেখা যাবে পরে কি হয়। এরপর আইটি ডিপার্টমেন্ট কিছু চায় না, মেনটেনেন্স বললো না ওকে, কারণ মেনটেনেন্স প্রোডাকশন বলছে আমাদের যে এক্সিস্টিং দিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর সেলস টিমকে 3টা টেরিটরি ম্যানেজার দেওয়া হলো, একটা খুলনা, একটা ঢাকা, আর 2জন ঢাকার জন্য। আর সাপ্লাই চেইন কিছু চায় নাই। তাহলে টোটাল গিয়ে আমার কয়জন লোক বাড়লো? নিচে আমরা একটা যদি সামারি করি, 1 2 3 4 5 6 7জন লোক প্রপোজ হলো। এই 7জন লোকের জন্য 2,56,000 টাকা মাসে বেতন বাড়লো। এবং এই 2,56,000টা আমার বাড়ছে কিনা, যে এগুলো আমরা যখন ইন্ডিভিজুয়াল ঢুকালাম, এটাই বলছি চেক পয়েন্ট। আপনি যখন চেক পয়েন্টে দিলেন না, আমার 2,56,000 বেড়েছে, তাহলে আমার ইনক্রিমেন্টাল ইফেক্ট কত? আমার ইনক্রিমেন্টাল ইফেক্ট হচ্ছে 3,464,000। আর আমার নতুন লোকের ইফেক্ট হচ্ছে 2,56,000, তাহলে 5,56,000 টাকা মাসে খরচ বেড়ে গেল আমার এই বাজেটের সময়। তাহলে এখন ম্যানেজমেন্টের কাছে 5,56,000 আপনার কাছে, আচ্ছা 5 লক্ষ টাকা, কিন্তু যখনই আপনি 5,56,000 গুণ 13 দিবেন, মানে 5,56,000 12 মাসের বেতন, 2টা ঈদে কোরবানের বোনাস, এরকম যখন হিসাব করবেন তখন দেখবেন এটা একটা বেশ বড় একটা ফিগারের দিকে চলে যাচ্ছে। গ্র্যাচুইটি আছে, আর্ন লিভ আছে, প্রভিডেন্ট ফান্ড আছে। তবুও যদি আমরা 13 দিয়ে করি, এটা হচ্ছে ইন টোটাল 72 লক্ষ টাকা কোম্পানির খরচ বেড়ে গেল, শুধু এই একটা কারণে। ম্যানেজমেন্টের প্রচন্ড অ্যালার্জি ইনক্রিমেন্টের জন্য, যদিও সেলও বাড়ছে, তারপরে ম্যানেজমেন্ট বাড়াইতে চায় না। কারণটা হলো যে, যেটা বললাম, অনেক সময় দেখা যায় 10,000 12,000 টাকায়, কিন্তু 10 12 হাজার টাকার ইফেক্টটা হিউজ, অনেক সময় হিউজ হয়। হিউজ হওয়ার সমস্যা না, তাহলে কি কোম্পানির মানুষজনের ইনকাম বাড়বে না? ওইটা বাড়বে, ওইটা কিন্তু আমাদের ইস্যুটা বলছে কি, আমরা যখন করবো আমরা একটু চেক এন্ড ব্যালেন্স করে, কারণ ম্যানেজমেন্ট ধরবেই, ম্যানেজমেন্টের চাওয়া হচ্ছে যত কমে করা যায়। আর আমাদের চাওয়া হচ্ছে, এইচআরই তো নেগোসিয়েটর, মানে আপনি নন ম্যানেজমেন্ট স্টাফে নেগোসিয়েট করার জন্য সিবিএ আছে, ম্যানেজমেন্ট স্টাফে নেগোসিয়েট করার জন্য কেউ নেই, এইচআর আছে। এখন এইচআর যদি হাল ছেড়ে দিয়ে কাজ করে, তাহলে ওই কোম্পানিতে আর কিছু হয় না। আমি অনেক কোম্পানি বাংলাদেশে, আমি যখন ফার্স্ট ট্রেনিং ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে নামি, আমার একটা তো ফোকাস ছিল। আমার ফোকাসটা কি ছিল? বাংলাদেশে এই মুহূর্তে কোম্পানি আছে কত? 1 লক্ষর উপরে কোম্পানি আছে, একদম পাবলিক কোম্পানি। আরজিএসসি ডেটা অনুসারে মোট আরজিএসসি ডেটা 2.5 লক্ষের উপরে। তবুও ধরেন একটিভ কোম্পানি আছে 1 লক্ষ, আর 1.5 লক্ষ ধরলাম।
ফিকটিশিয়াস কোম্পানি, শেল কোম্পানি, ভেতরের কোম্পানি, চিপাই কোম্পানি রাখলো, কিন্তু 1 লক্ষ। 1 লক্ষর মাঝে আপনার ভালো কোম্পানি, ভালো না একটু বড় কোম্পানি যাদের 100-200 লোক কাজ করে, লিস্ট ওই রকম কোম্পানি কতগুলো আছে? মিনিমাম 50,000। মিনিমাম 50,000। আচ্ছা ঠিক আছে, এখন ওই 50,000-এর মধ্যে থেকে আমরা আরো বাছাই করলাম যেখানে অ্যাটলিস্ট 1,000 জন লোকের মতো একটা কর্মসংস্থান হয়। এইরকম কোম্পানি কত আছে? ধরলাম 5,000। ধরলাম 5,000। 5,000 লোকের 5,000 কোম্পানির 10%ও যদি আপনার ট্রেনিং রেগুলার করায়, তাহলে কোম্পানি কত? 500। 500 কোম্পানি। তাহলে 500 কোম্পানিতে যদি রেগুলার ট্রেনিং করা এবং ঠিক মতো ট্রেনিং করায়, একটা হচ্ছে কি, ট্রেনিং করালে বছর শেষে আপনি ডাক দিলেন আমাকে, সাজেস্ট সাহেব একটা আমাদেরকে ট্রেনিং করে দেন, কি ট্রেনিং? কমিউনিকেশন স্কিল। আমি একটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমিউনিকেশন স্কিল ট্রেনিং করালাম, আপনার একটা হেভি খানা দানা দিলেন। ট্রেনিং বাজেটের একটা বড় অংশ খাওয়া। খাওয়া দাওয়া দিলেন, খাওয়া দাওয়া দেওয়ার পরে আমরা সবাই তালি টালি মারলাম, সার্টিফিকেট টার্টিফিকেট নিলাম, সবাই ফেসবুক লিঙ্কডইনে দিলাম, ওয়াও শেষ, কেপিআই শেষ এইচআর এর। আর ইন্ডিভিজুয়ালও খুশি, আই এম হ্যাপি। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার কি এটা বেনিফিট হয়েছে? এটা তখনই বেনিফিট হবে যখন আপনি এটাকে কন্টিনিউয়াস, আপনি ডেভেলপমেন্ট প্রসেসে যাবেন। আমি কমিউনিকেশন যদি আমার প্রবলেম হয়, তাহলে আমি কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে হবে, এবং ইমপ্রুভটা শুধু ট্রেনিং এ হবে না। এটা ট্রেনিং, কোচিং, কোম্পানি কালচার, ট্রেনিং, কোচিং, কোম্পানি কালচার, যখন এটা কন্টিনিউয়াস চলতে থাকবে, আপনি এটার রেজাল্ট পাবেন কয়েক বছর পরে। আপনি 1-2 বছর এটা কোনো বেনিফিটই পাবেন না। এই যে কয়েক, ইভেন একটা কোম্পানিতে আমরা গেলাম, নাম বলছি না, বড় কোম্পানি। ওই কোম্পানি আমাদের স্টেট বললো, ভাই আমাদের ম্যানেজমেন্ট থেকে বলে দিয়েছে আমরা, ম্যানেজমেন্ট আর কোনো সফট স্কিলের ট্রেনিং করাবে না। আমি বললাম কেন? সফট স্কিল ট্রেনিং এর কি দোষ? বলে ট্রেনিং আমরা আজকে 5-3-4 বছর ধরে ট্রেনিং করাই যাচ্ছি, আমাদের এমপ্লয়ির কোনো চেঞ্জ নাই, যেমন ছিল তেমনই আছে। ম্যানেজমেন্ট বলছে এখন থেকে আর কোনো ট্রেনিং করাবে না। তো আমি বললাম তাহলে এখন আপনি, বছরে কি অনেক ট্রেনিং হয়েছে আপনাদের, বা অনেক রিগোরাস একটা প্রসেস ছিল, বিভিন্ন প্রোগ্রাম ছিল? বলে না, বছরে আমরা 2টা করে ট্রেনিং করাতাম। তাহলে তাহলে ঠিক আছে, বছরে 2টা আপনি সফটওয়্যার স্কিলের ট্রেনিং করে, একটা লিডারশিপের একদিন ট্রেনিং করালেন, করানোর পর আপনি ডিসিশন নিলেন, আমার কোম্পানি লিডারশিপ এক্সপার্ট হয়ে গেল, তাহলে তো অন্য ইস্যু। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এইচআর বাজেট, কিন্তু আমরা এখনো ওয়ার্কিং স্টেজে আছি। এরপর হলো আমরা এবার অরিজিনাল স্যালারি বাজেটে ঢুকলাম। অরিজিনাল স্যালারি বাজেট, স্যালারি বাজেটটা কি? স্যালারি বাজেটটা হচ্ছে এই যে ইনক্রিমেন্টাল যে ইফেক্ট আছে ওইটাকে নিলাম। ইনক্রিমেন্টাল ইফেক্ট নেওয়ার পরে যাদের প্রপোজ আছে ওদেরকে নিলাম, কিন্তু একটা ইস্যু আছে। এই লোকটা, যিনি ম্যানেজার এডমিন, ম্যানেজার না, এটা মেসেঞ্জার, মেসেঞ্জার এডমিন, উনি কখন জয়েন করবে? ওনার বেসিক স্যালারি হচ্ছে 5,000 টাকা, উনি কখন জয়েন করবে? তখন বললো কি উনাকে আমরা অক্টোবর মাসে জয়েন করাতে চাই। তাহলে উনি বেতন পাবে অক্টোবর অনওয়ার্ডস। তাহলে উনাকে অক্টোবর অনওয়ার্ডস আমরা একটা স্যালারিটা বসালাম। তারপর বললাম ফাইন্যান্সে আপনারা যা যে দুইটা যার কথা বলছেন এক্সিকিউটিভ ভ্যাট, উনি কবে জয়েন করবে? তখন উনি বললো উনি জয়েন করবে জানুয়ারি মাসে। আমার প্ল্যান হচ্ছে জানুয়ারি থেকে নিব। তাহলে জানুয়ারি অনওয়ার্ডস ওনার বেতনটা আমরা বসাইলাম, জানুয়ারি আগে ওনার বেতনটা নাই। আমি কিন্তু এখন মান্থ ওয়াইজ চলে গেলাম, বাজেট যখন করতে হবে মান্থ ওয়াইজই যেতে হবে। তারপর এইচআর এর ইন্টারনাল অডিটে 2 জন, আমরা জানতে চাইলাম আপনারা কখন নিতে চাচ্ছেন, তখন ওরা বললো আমরা চাচ্ছি আগামী মাস থেকে শুরু করতে। মানে আমরা ইমিডিয়েট সার্কুলার দিয়ে সিভি কিছু সর্ট করব, কালেক্ট করব, আমরা লিঙ্কডইনে পোস্ট দিব, আমাদের পরিচিত থেকে আনবো, আমরা আপনাদেরকে দিয়ে দিব এইচআর কে। এরপর আমরা ইন্টারভিউটা খুব দ্রুত কল করে আমরা খুব দ্রুত রিক্রুটমেন্টে যেতে যাচ্ছি। প্রয়োজন হলে একটা ইন্টারভিউতে আমরা শেষ করে দিই। মানে আমার রিকোয়ারমেন্ট, নিডটা খুব আর্জেন্ট। এবং যেটা বলছিলাম, আমার এই পয়েন্টের আসলে একটু বেসিক ট্রেনিং দিয়ে মার্কেটে ছেড়ে দিলে হবে। এর কাজটা হেড অফিসে না, ওর কাজটা হচ্ছে বিভিন্ন ফিল্ডে জব বেশি। ঠিক আছে, ওটা করলাম। তাহলে ওকে আমরা 2জনকে আমরা পরের মাস থেকে আমরা কাউন্ট করলাম। এখন সেলসে যারা আছে ওরা কবে জয়েন করবে? বললো কি ওরা পরের মাস থেকে জয়েন করবে, কারণ এই মাসে তো ইন্টারভিউ নিবে। কারণ ও স্যার তো এগ্রি করলো, এখন এখন ইন্টারভিউ নিয়ে প্রসেস করে তারপরে এ করবো। ঠিক আছে, তারপর আমরা তাহলে সেলসের লোকগুলো আমরা এখান থেকে বসালাম। তারপর এরপর হচ্ছে কি, আমার কোম্পানিতে ফেস্টিভ্যাল বোনাস আছে। ফেস্টিভ্যাল বোনাস আমরা কখন দিই? এই কোম্পানি আমরা যারটা করলাম, ধরলাম উনি ফেস্টিভ্যাল বোনাস দেয় ঈদে একটা, উনি ফেস্টিভ্যাল বোনাস দেয় কোরবানিতে একটা, এবং উনি ফেস্টিভ্যাল বোনাস দেয় আপনার পয়লা বৈশাখে। যেটা হয় পয়লা বৈশাখে 50% দেয়, মানে বোনাসের 25% বোনাসটা দেয় বৈশাখের ক্ষেত্রে। তখন এই ফেস্টিভ্যাল বোনাসে আপনার সিইওস অফিস, এই যে ফেস্টিভ্যাল বোনাস, আমরা উনারা এই ঈদের বোনাস পাবে মার্চ মাসে। এখানে ঈদের বোনাস আসলে পাবে ফেব্রুয়ারির বেতনের সাথে দিতে হবে, কারণ ঈদটা হচ্ছে মার্চের 31 তারিখ, অথবা মার্চের বেতনটা আর্লি দিতে হবে, অথবা বোনাস হিসেবে আলাদা দিতে হবে, যেটাই হোক। ওটা হচ্ছে ক্যাশ ফ্লো করতে হয়, আবার ওটা আমরা ক্যাশ ফ্লো আমরা করি না, ওটা অ্যাকাউন্টস করে নিবে। ওইখানে 2,05,000 ঈদের বোনাস।
তারপর আপনার 1,02,600 এটা হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস। তারপর আর 2,05,000 হচ্ছে আপনার এই ইয়ের বোনাস, কোরবানির বোনাস। তো এখানে আমরা সবাইকে এই বোনাস গুলো ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালোকেট করে দিলাম। এখানে কিছু ছোট ছোট টিটবিট, যতক্ষণ এখনো কিন্তু আমরা কোন পর্যায়ে আছি, আমাদের স্টেজটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টেজ। ইন্ডিভিজুয়াল স্টেজে যেহেতু আসি, আমরা এই জায়গাতে কিন্তু কিছু কাজ করছি। কি কাজ করছি দেখেন। এই লোক জয়েন করবে আপনার, কই গেল, এই লোক জয়েন করবে আপনার এডমিনের, উনি জয়েন করবেন অক্টোবরে। তাহলে উনি যখন ফেস্টিভ্যাল বোনাস আসছে, উনার কয় মাস হয়, 1 2 3 4 5 6, তাহলে আমরা উনাকে বোনাসটা, উনি এন্টাইটেল, তাহলে আমরা উনার বোনাস সহ কাউন্ট করলাম। আবার আমার ইয়েতে বোধহয় ফাইন্যান্সে জয়েন করার কথা হচ্ছে একটু পরের দিকে। কোথায় গেল আমার ফাইন্যান্স পার্টি? মেনটেনেন্স, আইটি, ইন্টারনাল অডিট, ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্সের ওনারা জয়েন করবে জানুয়ারিতে। উনি জানুয়ারিতে যদি জয়েন করে, উনি আসলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ প্রবেশন পিরিয়ডে আছে। যখন প্রবেশন পিরিয়ডে আছে তখন তাহলে আমার ওইখানে উনার বোনাসের কোনো ইস্যু আসছে না। যখন প্রবেশন পিরিয়ডে আছে তখন উনার বোনাসের ইস্যু আসছে, সুতরাং উনার বোনাসটা আমরা এখান থেকে মাইনাস করে দিয়েছি। দেখবেন E32 -19,000, মানে উনার এই বোনাসের অ্যামাউন্টটা আমরা মাইনাস করে দিলাম। এখানে বোনাসের অ্যামাউন্টটা মাইনাস করে দিলাম। আর এখানে বোনাসের জায়গায় আমরা এখানে আবার বোনাসটা মাইনাস করে নিই। এখানে একটা ইস্যু আছে এই জায়গায়, হচ্ছে আপনার কোম্পানি, একটা হচ্ছে লেবার ল, আর একটা হচ্ছে কোম্পানির পলিসি, দুইটা দুই পার্ট। লেবার ল কি বলে? লেবার ল, লেবার ল হচ্ছে, লেবার ল বলছে আমার কোম্পানি পলিসি হচ্ছে, মানে লেবার ল বলছে যে কেউ যখন জয়েন করে তখন প্রবেশন পিরিয়ডে থাকুক, যে পিরিয়ডে থাকুক, ও আসলে ঈদ কোরবানের বোনাস সব দিয়ে দিতে হবে। মানে লেবার আর্ন লিভটা ভাবে ও যখন 1 বছর হচ্ছে তখন, কিন্তু নর্মালি প্রবেশন পিরিয়ডে যে বোনাস দেওয়া হবে না, এরকম কোনো কথা লেবার লতে কোথাও বলা নেই। কিন্তু আমাদের একটা কমন প্র্যাকটিস হচ্ছে, আমাদের যখন কেউ জয়েন করে, যে কয়দিন 3 মাস, আরো কথা আছে, প্রবেশন পিরিয়ড কিন্তু 3 মাসের উপরে হয় না লেবার ল, কিন্তু আমাদের কোম্পানি আমরা 6 মাস রাখি। তো এখন ওই 3 মাস প্রবেশন পিরিয়ড বা 6 মাস প্রবেশন পিরিয়ডের পরে যখন জবটা কনফার্ম হয়, কনফার্ম হওয়ার পর এরিয়ার ধরে টাকাটা দিয়ে দেয়। উইক এরিয়ার, মানে এরিয়ার বলতে উনি ওই ঈদের সময় উনাকে বোনাস দেওয়া হয় না 19,000 টাকা, কোরবানের সময় বোনাস দেওয়া হয় না 19,000 টাকা, 19 × 2 = 38, এই দুইটা উনি যে মাসে কনফার্ম হয় 7 মান্থের বেতনের সাথে, তখন এটাও চলে যায়। এটা হচ্ছে আর একটা পলিসি। অনেকে আবার করে কি, একটা ইচ্ছা মতো লামসাম দিয়ে দেয়, এরিয়ার টোটাল 20,000 টাকা, শেষ, কোনো হিসাব নাই, ব্রেকডাউন নাই। আবার অনেকে কি করে, তুমি জয়েন করেছো 3 মাস, তোমার বোনাস হচ্ছে, তুমি পাওয়ার কথা বোনাস, কি বলে, তুমি বোনাস পাওয়ার কথা না, তোমাকে আমরা 5,000 টাকা বোনাস দিলাম, এটাও করে। কিন্তু যেটা হোক, আমি এই জায়গায় লেবার ল বা কোম্পানি পলিসি, আমি ওইটা কিছু আমার ইস্যুটা হচ্ছে আপনার কোম্পানির যেই পলিসি, আপনি ওই পলিসি অনুসারে বাজেটটা এখানে ইমপ্লিমেন্ট করবেন। আমরা যদি এইটুক করতে পারি, আমাদের বেসিক স্যালারি বাজেটটা শেষ। এখানে কি জিনিস নেই, এখানে শুধু 2 3টা জিনিস আমরা আনি নাই ইচ্ছা করে, কারণ এগুলো আপনার পলিসি অনুসারে, কারণ এইটুক পারলে ওগুলো পারবেন। এটা হচ্ছে ধরেন, এই যে এই ডিপার্টমেন্টের, আপনি তো সিওস অফিস, চিফ এক্সিকিউটিভ অফিসার, উনার হয়তো একটা বা দুইটা গাড়ি আছে, তাহলে উনার হয়তো গাড়ির একটা মেনটেনেন্স কস্ট আছে, মেনটেনেন্স কস্টটা নিয়ে গেল এডমিনে। আবার আরেকটা হইতে পারে, আমাদের এখান কোম্পানির পলিসি হচ্ছে, আমরা কোম্পানি থেকে গাড়ি দেই, কিন্তু আমরা কোনো মেনটেনেন্স দেই না, আমরা কোনো ফুয়েল দিই না, আমরা ওনাকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে দিই, মানে মেনটেনেন্স বাবদ যে কস্ট, কার মেনটেনেন্স কস্ট বলে ওটা দিয়ে দিই। কত দিই, হয়তো 70,000 টাকা দিয়ে দিই বা 75, তখন এই জায়গাতে আরেকটা লাইন এড হবে কার মেনটেনেন্স কস্ট। যদি এটা ডিরেক্ট স্যালারিতে না দিয়ে এডমিনে দিতে বলে, কিন্তু আপনারা যদি কোম্পানি ব্রড হেডে রাখতে চান, এখানেও দিতে পারেন স্যালারি বাজেটে। এরপর হচ্ছে আমরা আরেকটা জিনিস একটু দেখাই, এটা হচ্ছে আমাদের গ্র্যাচুইটি। গ্র্যাচুইটির ক্ষেত্রে একটা ইস্যু বলি, গ্র্যাচুইটির ফিগারটা কিন্তু আপনার নর্মাল এইচআর বাজেটে প্রয়োজন নাই, এই বাজেটটা প্রয়োজন হচ্ছে ফাইন্যান্সের। কারণ ফাইন্যান্স এটার এগেনস্টে একটা প্রভিশন নিবে, ফাইন্যান্স প্রভিশন নিবে উনার অ্যাকাউন্টস ইয়েতে, কি বলে, কোম্পানির অ্যাকাউন্টসে, ব্যালেন্স শিটে যাবে। এবং এই প্রভিশন যখন নিবে, ধরেন আপনি গত বছরের গ্র্যাচুইটি, এটা হচ্ছে গত বছরের বেসিক যখন ছিল, মানে লাস্ট যে বেসিক ইনক্রিমেন্টের আগে, ওই বেসিক অনুসারে আপনার বেসিক স্যালারি ছিল 18,77,900, এবং গ্র্যাচুইটি প্রভিশন ছিল 2,85,00,000। দেখেন, বিরাট ফিগার, কিন্তু কারণটা কি? গ্র্যাচুইটির একটা আমরা ক্যালকুলেশন এখানে কিভাবে করলাম, গ্র্যাচুইটি ক্যালকুলেশন বললাম কি, এই যে উনাদের ইয়ার অফ সার্ভিস 14 বছর,
উনি জয়েন করেছিল, এটা জাস্ট আমরা এখানে হচ্ছে অ্যাকচুয়ালটা দিবেন, ডেট অফ জয়নিং, আর এটা হচ্ছে যেদিন করবেন ওই দিনের হিসাবটা দিবেন। তাহলে আমার 1 জানুয়ারি 24, 1 জানুয়ারি 24, আমি জাস্ট এখানে তাহলে ইয়ার অফ সার্ভিস কতদিন, 14 বছর, 10.6 বছর, 8.6, 5.6, 4.6, 3.6, এই জিনিসগুলো আসলো। আসার পরে এরপর হচ্ছে আপনাকে এবার নিতে হচ্ছে সেকেন্ড পার্ট, এটা আমি করি নাই। সেকেন্ড পার্টটা হচ্ছে আপনাকে এই যে এখানে দেখেন 10.6 বলে কিছু নাই গ্র্যাচুইটির ক্ষেত্রে আপনি রাউন্ড ফিগার হবে, এটা 0.6 যখন ক্রস করেছে এটা 11 বছর হবে। আর এটা 0.4, যেখানে 4.4.6 না, 0.6 সবগুলো, মানে 0.5 এর উপরে গেলে সবগুলো রাউন্ড করবেন উপরে, 0.54 এর নিচে থাকলে রাউন্ড হবে নিচে, মানে 3.4 হলে 3 ইয়ার্স। কারণ গ্র্যাচুইটি রাউন্ডে হয়, গ্র্যাচুইটি প্রোরেটেড বেসিস হয় না। এটা বাংলায় লেবার লতে একটা বাংলায় শিখছি নতুন, এটা হচ্ছে হারাহারি, হারাহারি ভাবে গ্র্যাচুইটি হয় না। আচ্ছা, এখন এই বেসিক অনুসারে, এবং আরো আছে গ্র্যাচুইটি, আরো কি, আমার কোম্পানির পলিসি হচ্ছে যদি কারো জব এক্সপিরিয়েন্স 10 বছরের চেয়ে বেশি হয়, কেউ যদি আমার কোম্পানিতে কাজ করছে আজকে মোর দ্যান 10 ইয়ার্স হয়, তাহলে সেই ক্ষেত্রে উনার গ্র্যাচুইটি হচ্ছে গ্র্যাচুইট উনার বেসিক স্যালারি গুণ 2। আর কারো যদি 10 বছরের কম হয় সেই ক্ষেত্রে উনার হচ্ছে বেসিক স্যালারি গুণ 1। ধরেন এটা একটা কোম্পানি পলিসি, জাস্ট বললাম আর কি। এখন যার যেটা করে ওটা করে, লেবার লো অন্যটা বলে। লেবার লো বলে আপ টু 5 ইয়ার্স এক বেসিক, 5 ইয়ার্স এর উপরে হলে 1.5 বেসিক। কিন্তু আমাদের কোম্পানিতে বেশিরভাগই আমি জানি 2 বেসিকই সাধারণত গ্র্যাচুইটিতে করে। তার কারণ হচ্ছে গ্র্যাচুইটি ফান্ডটা আবার অ্যাপ্রুভাল নিতে হয় এনবিআর থেকে, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে আবার কিছু ইস্যু থাকে, যেটা আপনার ধরেন প্রভিডেন্ট ফান্ডে হয় অ্যাজ পার লেবার ল, প্রভিডেন্ট ফান্ড ইজ 8% অ্যাজ পার লেবার ল। কিন্তু আপনি যখনই লেবার লটা এপ্রুভালের জন্য, ফান্ড এপ্রুভালের জন্য এনবিআর এ যাবেন, এনবিআর আপনাকে 10% না হলে এপ্রুভাল দিবে না, কারণ এনবিআর রিকোয়ারমেন্ট হচ্ছে 10% বেশি। এটা নিয়ে সাধারণত ওয়ার্কাররা কোনো কথা বলে না কেন, কারণ এটা দিন শেষে ও ইনিশিয়ালি একটু টাকা বেশি কাটে, কিন্তু লং টার্মে ও বেনিফিটেড বেশি। কারণটা হচ্ছে ও যেমন 10% কাটছে, আবার এমপ্লয়ারও তো 10% দিচ্ছে, আবার ওর থেকে 8% কাটলে এমপ্লয়ার 8% দিত, সুতরাং ও তো আলটিমেট গেইনার। এবং এটাতে প্রভিডেন্ট ফান্ডের লুজারটা হচ্ছে ওই লো অনুসারে এমপ্লয়ার লুজার। ওই জন্য লেবার ল কোনো কথা বলে না এটা বিষয় নিয়ে, ওয়ার্কাররাও কোনো কথা বলে না, আর মালিকরাও কোনো কথা বলে না। মালিকরাও চুপ থাকে, কারণ ওটা ছাড়া ফান্ড এপ্রুভাল পাবে না। তবু যাই হোক, এসপার যেটা রুলস অনুসারে করা হলো, এটা হচ্ছে পুরনো গ্র্যাচুইটি ফান্ডটা, পুরনো গ্র্যাচুইটি হচ্ছে 2,85,55,346 টাকা। এরপর হচ্ছে আমরা নতুন নতুন বেসিকটা নিলাম। নতুন বেসিকটা কোনটা, যেটা 108% ইনক্রিমেন্ট দেওয়ার পর। নতুন বেসিকটা দেওয়ার পর নতুন বেসিকে আসলো 20,28,000, এবং 1 বছর চাকরির মেয়াদও বেড়ে গেছে না নতুন বেসিকে। ওই নতুন বেসিক অনুসারে 1 বছর মেয়াদ বাড়েনি, নতুন বেসিকের পর আমরা জিনিসটাকে নিলাম। নেওয়ার পর এখানে আসলো নতুন বেসিকে, মানে আমাদের যদি পুরান বেসিকে আজকের ডেটে গ্র্যাচুইটি থাকে 2,85,00,000, নতুন বেসিকে আমার আজকের দিনের গ্র্যাচুইটি হচ্ছে 3,03,83,000। টোটাল ইনক্রিমেন্টের ইফেক্ট, ওই যে বললাম স্যালারি ইনক্রিমেন্টের 8%-এর ইফেক্ট হচ্ছে গ্র্যাচুইটিতে 22,84,000। এই ইনফরমেশন গুলো আপনাকে দিতে হবে যখন আপনি স্যালারি এইচআর বাজেট দিবেন। এই বাজেটটা সরাসরি এইচআর বাজেটে কোনোখানে হিট করে না, এই বাজেটটা মানে এই ফিগারটা, কারণ আপনি এটা আসলে কাউকে দেন নাই, বা এটার এগেনস্টে কিছুই করা হয়নি। এটা হচ্ছে এইটার এগেনস্টে একটা প্রভিশন নেওয়া হচ্ছে। আর যদি কোম্পানিতে একদম সেপারেট গ্র্যাচুইটি ফান্ড একটা আলাদা থাকে, তাহলে ওরা একদম বাই নেমে ওরা অলরেডি ওটা মেনটেন করে। এটা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট আপনাকে বলবে আমি যে 8% ইনক্রিমেন্ট দিলাম, 8% ইনক্রিমেন্ট দিলে আমার মাসে খরচ কত বাড়ছে। আপনি বললেন 8% ইনক্রিমেন্ট দিলে আপনার পার মান্থ খরচ বাড়ছে 3,04,64। 8% ইনক্রিমেন্টে আমার ইয়ে কত, আমার কি বলে গ্র্যাচুইটি কত ইফেক্ট আসছে। 8% ইনক্রিমেন্টে আপনার গ্র্যাচুইটি ইফেক্ট আসছে 22,84,428 টাকা। এই ইনফরমেশন গুলো যদি না দেন, আপনি মানে আপনি প্রপার এইচআর বাজেটিং আপনি করতে পারছেন না। এরপর আরেকটা পার্ট হচ্ছে, এটা হলো কি আমাদের আরো একটা ইনফরমেশন লাগে এইচআর বাজেটের পার্টে, এটা হচ্ছে কি বলে এটাকে, বলে আপনার আর্ন লিফ ক্যালকুলেশনটা কেন লাগে, যেহেতু আর্স পার আর্ন লিফটা অ্যাজ পার কোম্পানি পলিসি, এটা একটু লিখে রাখি, আর্ন লিফ এনক্যাশমেন্ট বাজেট। এটা কিন্তু অনেক সময় আনতে হয়। এটা কিন্তু আমরা ওই যে যেটা বাজেট করলাম স্যালারি বাজেট,
এই জায়গাতে কিন্তু আমরা আবার অ্যাড করে দিতাম আগে আর্নলিভ এনক্যাশমেন্টটা। কারণটা হচ্ছে আর্নলিভ এনক্যাশমেন্টের দুইটা প্রসেস আছে। প্রথম প্রসেসটা কি, আর্নলিভের প্রসেসটা কি, এস পার লেবার ল বলছে। এস পার লেবার ল আর্নলিভের প্রসেস হচ্ছে আপনি প্রতি 18টা ওয়ার্কিং ডে এর এগেনস্টে একদিন আর্নলিভ পাবেন, প্রথম রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, আপনি যদি ওই ছুটি এনজয় না করেন, ওই ছুটি আপনার ক্যারি ফরওয়ার্ডে গিয়ে যোগ হবে। মানে এই বছর আমি লিভ এনগেজ করি নাই, 2024 সালে ধরেন আমার 15 দিন হয়েছে, এই 17 দিন হয়েছে, কিছু একটা হয়েছে, এই 17-18 দিনের ছুটিটা আমার 2025 সালের ওপেনিং এ গেল। 3 নাম্বার হচ্ছে আমি ওই বছরও এনজয় করলাম না, বা এনজয় করলাম আরো কিছু, মানে আমি ফুল নিয়ে নেই, 5 দিন ছুটি নিয়েছি, আবার যোগ হলো। এভাবে যোগ করে করে যখন আপনার 60 ডেজ পর্যন্ত হবে, 60 ডেজ এর পর আপনার আর্ন লিভ আর জমা হবে না। এরপর যদি আপনি আর্ন লিভ না নেন, আপনার ছুটি, আপনার ছুটিটা মাইনাস হয়ে যাবে। মানে আপনি যদি আর্ন লিভ না নেন, আপনার ছুটিটা মাইনাস হয়ে যাবে, আপনার ওই ছুটিটা ল্যাপস হয়ে যাবে। এখন যখন ছুটি ল্যাপস হয়ে যাবে, তাহলে কি করা যায় ওই ছুটির জন্য? আপনার ওই ছুটির জন্য যখন ল্যাপস হয়ে যাবে, তখন লোকজন কি করে, আর্নলিভ এনক্যাশ করে। আর্নলিভ এনক্যাশমেন্ট এস পার লেবার ল হচ্ছে গ্রসের উপরে। আপনার কোম্পানিতে কোন পলিসি আছে আই ডোন্ট নো, বাট আর্নলিভ এনক্যাশমেন্ট হয় গ্রস স্যালারির উপরে। আর্নলিভ হচ্ছে মানে লেবার লর সব কিছু বেসড অন বেসিক স্যালারি। লেবার ল টপ টু বটম যদি আপনারা পুরোটা ঘাটেন, আপনার দেখবেন লেবার ল সবকিছু বেসিক স্যালারির উপরে, শুধু দুইটা জায়গায় গ্রস স্যালারি, একটা হচ্ছে আর্নলিভ। আর্নলিভ হচ্ছে গ্রস স্যালারির উপরে আপনাকে আর্নলিভটা এনক্যাশ হবে। এবার আরো আসেন আমরা আরেকটা পার্টে যাই। আরেকটা পার্ট হচ্ছে অনেক কোম্পানি আছে, বিশেষ করে গার্মেন্টস এর অনেকগুলো কোম্পানিকে আমি চিনি, যারা বছরে ফিক্সড 14 দিন বা 15 দিন আর্ন লিভ দেয়। মানে এটা হচ্ছে ফিক্সড, আপনি আর্ন লিভ দেয়, আপনি সিক লিভ পাবেন ধরেন কথার কথা 10 দিন, আপনি হয়তো ক্যাজুয়াল লিভ পাচ্ছেন হয়তো 15, 10 দিন, 12 দিন, বা উল্টো হইতে পারে সিক লিভ 14 দিন, এটা 10 দিন, যেটা হোক। আর আপনি আর্ন লিভ পাবেন 14 দিন বা 15 দিন, ধরেন ফিক্সড। আমি একদম বাই নেমে জেনে অনেকগুলো বড় বড় কোম্পানি, বিরাট কোম্পানি গার্মেন্টস একদম, উনারা যেটা করে এমপ্লয়িরা ওই আর্ন লিভ সহজে নেয় না, উনারা সিক লিভ কাটায়, ক্যাজুয়াল লিভ কাটায়, এটা কাটায়। কেন কাটায় না? কারণ উনাদের যেটা হয় পরের যখন বছর শেষ হয় ডিসেম্বর মাসে হিসাব করে এইচআর থেকে উনার কার কতদিন আর্ন লিভ জমা আছে, উনারা ওই আর্ন লিভটা পরের মাসের বেতনের সাথে ডিরেক্ট দিয়ে দেয়। মানে কোনো ক্যারি ফরওয়ার্ড নাই, জিরো। যদিও লেবার ল অনুসারে এটা হয় না, কিন্তু এটা কোম্পানির পলিসি হচ্ছে, এটা একদম জিরো ম্যানেজমেন্ট স্টাফদের জন্য। নন ম্যানেজমেন্টের জন্য করে না, কারণ কমপ্লায়েন্স এর ইস্যু আছে। এখন ম্যানেজমেন্ট স্টাফ এটা নিয়ে খুব বেশি কমপ্লেনও করে না। ওরা কেন করে না? কারণটা হচ্ছে ম্যানেজমেন্ট স্টাফের অনেকের স্যালারি তো বেশ হাই, অনেকের একটু মাঝারি। এখন যে লোকের বেতন ধরেন 5 লাখ টাকা, উনি কিন্তু 2.5 লক্ষ টাকা পাচ্ছে জানুয়ারি মাসে। যে লোকের বেতন 50,000 টাকা, উনি 25,000 টাকা পাচ্ছে। যে লোকের বেতন হচ্ছে 20,000 টাকা, উনি 10,000 টাকা পায়। এই যে 15, 20,000, 10,000 টাকা একটা এডিশনাল পায়, ওটার জন্য চুপ করে থাকে। এখন আপনার কোম্পানি পলিসি যদি হয় আমি প্রতি বছর জানুয়ারি মাসে 20 দিন আর্নলি, বা যার যতদিন জমা থাকুক আমি দিয়ে দিই 15 দিন, তখন আপনাকে এখানে এটা দিয়ে দিতে হবে। আপনি এই যে ক্রস স্যালারি কতদিন এনকেশ হবে এটাকে ক্যালকুলেশন করে বের করে, এটা ডিপার্টমেন্ট ওয়াইজ করা আছে। এই যে আপনার সিওস অফিস, অ্যাডমিন, ফাইন্যান্স, এইভাবে করা আছে। সেলস, গ্র্যান্ড টোটাল হচ্ছে 50,64,000 টাকা আর্ন লিভ। এইটাকে আপনাকে এই যে স্যালারির যে বাজেট, এই বাজেটে আর্ন লিভ এনক্যাশমেন্ট করে প্রত্যেকটাতে বসায় দিতে হবে। যদি এটা বসায় দিতে পারেন, তখন আপনার এই টপ শিটটা তারপর আপনার দাঁড়াবে। এটা হচ্ছে এবিসি কোম্পানির এইচআর বাজেট। এইচআর বাজেটটা কি? এইচআর বাজেটে হচ্ছে এবিসি কোম্পানির একটা হচ্ছে সিইওস অফিস, আপনার উনার সিইওস অফিসের মান্থলি স্যালারি কত। প্রথমটা হচ্ছে এটা কি, স্যালারি অ্যান্ড বেনিফিট। এখানে কিন্তু শুধু স্যালারি না, এখানে স্যালারি আছে, এখানে বোনাস আছে, এখানে যদি আর্নলিভ ক্যালকুলেশন বলে যদি আর্নলিভ এনকেশমেন্ট থাকে, আর্নলিভ এনকেশমেন্টও থাকবে। এবং আপনারা দেখেন এখানে প্রতি মাসে 4,20,000, 4,20,000, 4,20,000, মার্চ মাসে 6,25,000। কেন? মার্চ মাসে ঈদের বোনাস গেছে। এপ্রিল মাসে 5,23,000। কেন? এপ্রিল মাসে বৈশাখের বোনাস গেছে। মে মাসে 4,20,000, জুন মাসে আবার 6,25,000। কেন? কারণ জুন মাসে আবার ঈদের বোনাস গেছে। তো এইভাবে 12 মাসের আপনাকে এই যে সিওস অফিস, অ্যাডমিন, অ্যাকাউন্টস, এইচআর, ইন্টারনাল অডিট, আইটি, মেনটেনেন্স, প্রোডাকশন, সেলস, সাপ্লাই চেইন, এই পুরো জিনিসটাকে আপনাদের এভাবে একটা বাজেটে আনতে হবে। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, সবচেয়ে বড় কাজ। বাকিগুলো আর সময় লাগবে না। মানে দেখেন এই জিনিসটা করেও রেখেছি আমি, করে রাখার পরও টোটাল এক্সপ্লেন করতে গিয়ে ইট টুকস 1 আওয়ার, পুরো কমপ্লিট 1 ঘন্টা সময় লাগছে এটা আমাদের।
আচ্ছা, এবার দেখেন, আমি যে এই লোকগুলো নিলাম, এখানে যে লোকগুলো নিলাম আপনার এখানে স্যালারি বাজেটে যদি আমরা যাই, এই যে এখানে যে প্রপোজ টেরিটরি ম্যানেজার নিলাম 3 জন, উনাদের বেতন কত করে? 44,000 করে। এখানে হচ্ছে বেতনটা কোথায় বসাবেন? বেতনটা বসাবেন আপনার কোম্পানি ডেফিনেটলি একটা এপ্রুভড গ্রেড আছে, এপ্রুভড স্যালারি স্কেল আছে, এস পার স্যালারি স্কেল। ধরেন এই কোম্পানির স্যালারি স্কেলে হয়তো একজন টেরিটরি ম্যানেজারের বেতন হচ্ছে 40,000 টাকা, 22,000 টাকা বেসিক, আদার সব মিলে 40,000 টাকা। টিএডি এর ডিফারেন্ট পার্ট, টিএডি হচ্ছে সেলিং এক্সপেন্ডিচার, ওটা আরেক জায়গায় আসবে, স্যালারির পার্ট আসবে না টিএডি এ ছাড়া। তখন এই 40,000 টাকাটা আপনি এখানে বসাইলেন। তাহলে দেখেন, আমার কাছে 3টা এইচআর এর লোক নেওয়ার জন্য টোটাল খরচ হচ্ছে 1,32,000 টাকা। আমার ফাইন্যান্সের খরচ বলি নাই, মানে আমি ওদের স্যালারি বলছি। আর ইন্টারনাল অডিটের জন্য 2 জনের স্যালারি আছে 76,000 টাকা। তো এইভাবে এখানে করাই আছে নিচের দিকে কার কত বাজেট, এই যে এখানে কোন ডিপার্টমেন্টে কত বেতন এটা করা আছে, কোন মানে কত হয়। এখন ইস্যুটা হচ্ছে আমি রিক্রুটমেন্টটা কিভাবে করি এটার উপরেই বেসটা করে আসবে। এখন ধরেন আমার কিছু পজিশন আছে, যে পজিশন আমি রিক্রুটমেন্ট করি হেড হান্টিং এর মাধ্যমে। আমি আর কোনোভাবেই করি না, ওয়ান এন্ড অনলি ওয়ে হেড হান্টিং। হেড হান্টিং এর মাধ্যমে আমরা যদি রিক্রুটমেন্ট করি, আমরা যদি হেড হান্টিং এর মাধ্যমে যদি আমরা রিক্রুট করি, তাহলে কি হয়? আমরা হেড হান্টার যিনি আমাকে লোকগুলো এনে দিবে, ওই লোককে আমার টাকা দিতে হবে। এবং ওনারা সাধারণত কিনে, ওনারা সাধারণত একটা গ্রস স্যালারি নেয়। ওনারা সাধারণত একটা গ্রস স্যালারি নেয় হেডহান্টাররা। তাহলে আপনি যখন হেডহান্টিং এর মাধ্যমে যদি করেন, তাহলে যার বেতন 40,000 টাকা, আপনাকে এখানে 40,000 টাকা ওইভাবে করে রিক্রুটমেন্ট কস্ট একটা শিট করবেন, শিট করে বসালেন। 2 নাম্বার হচ্ছে, আমি ধরেন কিছু রিক্রুটমেন্ট করি, আমি বিডি জবস অ্যাড দিই, বা আমি সোর্সের থেকে সিভি কালেক্ট করি। সোর্সের থেকে সিভি কালেক্ট করার পর আমরা ইন্টারভিউ অ্যারেঞ্জ করে ওদেরকে নিই। এখন যদি ওইভাবেও করেন, তাহলে আপনার একটা ইন্টারভিউ বোর্ড বসাতে হয়। আপনারা হয়তো কোথাও বসছেন 3 জন 4 জন মিলে, ফুল ডে একটা মিটিং হলো, ওই মিটিং এর একটা খরচ হয়। আবার সিভি সোর্সিং এর জন্য যদি কাউকে টাকা দিতে, ওইখানে টাকা দিতে হয়। পত্রিকায় যদি অ্যাড দেন, পত্রিকার একটা কস্ট আছে, পত্রিকার কস্ট ইনভলভমেন্ট হয়। বিডি জবসে দিলে বিডি জবস এর অ্যাড দিলেন, অনলাইনে কোনো অ্যাড দিলে অনলাইনে অ্যাড দিলেন, ফেসবুকে বুস্ট করলে ফেসবুক বুস্টিং এর কস্ট আছে। এই টোটাল কস্ট গুলো হচ্ছে আপনার রিক্রুটমেন্ট কস্ট। এখানে আপনার কত খাতে কত খরচ হবে এটা আপনাকে এখানে বসাতে হবে। আমরা জাস্ট একটা বাজেটের জন্য আমরা একটা কাজ করি। আমার টোটাল নতুন লোকের খরচ হচ্ছে 2,56,000 টাকা। আমার নতুন লোক জয়েন করেছে জানুয়ারিতে, এবং বাকিরা জয়েন করেছে সেপ্টেম্বরে। জানুয়ারিতে, অগাস্টে, সেপ্টেম্বরে। আমরা 2,56,000 টাকাতে আমরা ধরেন এখানে আম, কথার কথায় এই এই জায়গাতে আমরা 2 লক্ষ টাকার মতো একটা বসাইলাম। আমার বিভিন্ন খাতে খরচ হয়েছে, এটা এখান থেকে আসে। এটা কিন্তু আমি এখন এমনিতে বসিয়ে দিচ্ছি, কিন্তু আপনি যখন বসাবেন আপনাকে জাস্টিফাই করে বসাতে হবে। আর এই 56,000 টাকাটা আমি হয়তো এই জানুয়ারি মাসে বসালাম, মানে এটা ধরেন অ্যাকাউন্টস এর যে ছেলেগুলোকে নিয়েছি, ওদের কোনো একটা হেড হান্টিং এর মাধ্যমে নেওয়া হয়েছে, ওই হেড হান্টিংকে আমি ওদের 2 জনের বেতন দিয়ে দিয়েছি, ওরকম কোন একটা হিসাব করে আমরা বসালাম। বসানোর পর আমার এই রিক্রুটমেন্ট কস্ট আসলো 2,56,000 টাকা। এটা জাস্ট আমি আমারটা বসালাম। এখন আপনি যখন রিকচুয়াল করবেন, তখন আপনি পেপারে কত বিল যায়, বিডি জবসে কত যায়, ওটা জানেনই, ওই হিসাব করে জিনিসটা বাজেটিংটা করে নেবেন। 3 নাম্বার হচ্ছে সার্ভিস কস্ট। 3টা সার্ভিস কস্ট আছে, একটা থার্ড পার্টি সিকিউরিটি সার্ভিস, অথবা থার্ড পার্টি ফ্যাক্টরিতে যদি কোনো সার্ভিস নেন ওই সার্ভিস। আমার যদি এইচআর কোনো ফিক্সড কনসালটেন্ট থাকে, যাকে আমি একটা রেট দিয়ে রেখেছি, এইচআর কনসালটেন্ট, উনি হি মাইট বি এ লয়ার, আমার সাথে উনার একটা রিটেইনার ফি দেওয়া আছে। মানে এটা এইচআর কনসালটেন্ট বলতে আমরা এটাকে বলতে পারি রিটেইনার ফি। রিটেইনার ফি বলতে উনি হচ্ছেন যে ব্যস্ত তো থাকুক না কেন, যাই করুক না কেন, উনি যখন কাজের ইস্যু আসবে, উনি আমার এখানে আগে আমার কাজটা প্রায়োরিটি দিবে। দিস ইজ কল্ড রিটেইনার ফি। আর থার্ড পার্টি সিকিউরিটি সার্ভিস, আর একটা হচ্ছে পেরোল সফটওয়্যার এএমসি, অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট কখন দিতে হয়? অ্যানুয়ালি দিতে হয়। আবার অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট লাইসেন্সিং এর উপরও হয়। আমার ধরেন সফটওয়্যারের লাইসেন্স হচ্ছে আমি 100 জন পর্যন্ত পেরোল প্রসেস করতে পারবো। আমরা অলরেডি 50 জনে আছি। এবার আরো 5-6 জন বাড়লো, 56-57 জন। হয়তো 2-1 বছর পর বাজেট করতে গিয়ে দেখা যাবে আমাকে আবার লাইসেন্স কিনতে হচ্ছে, এবং লাইসেন্স কেনাটা আবার অনেক বড় টাকা, এমএএমসি থেকে বেশি, হয়তো লাখ টাকার উপর, আমরা 200 জনে করতে হবে। তো এই হিসাবটা তখন আনতে হবে। ধরেন থার্ড পার্টি সিকিউরিটি সার্ভিসের জন্য জাস্ট এক্সাম্পল, আমরা প্রতি মাসে 1,25,000 টাকা করে দিই। এটা ধরেন ওয়ান কাইন্ড অফ ফিক্সড। ঈদে কোরবানে আলাদা কোনো কিছু এভাবে সরাসরি বলা নাই। আমরা এটা ওইটা ওইটা দিচ্ছি থার্ড পার্টি কনসালটেন্ট ইয়েকে, সিকিউরিটিকে।
তারপর হচ্ছে এইচআর কনসালটেন্ট রিটেইনার ফি, আমরা একজন এইচআর কনসালটেন্ট আছে যাকে আমরা প্রতি মাসে 25,000 টাকা করে দিই, যেটার এগেনস্ট উনি আমাদেরকে কিছু এইচআর সার্ভিস দেয়, কিছু লেবার ল রিলেটেড মানে লেবার রিলেটেড যে কোনো প্রবলেম হলে ওটা সলভ করে। আর পেরোল সফটওয়্যারটা আমরা প্রতি বছর জুন মাসে দিই, মানে জুন মাসে, এপ্রিল, মে, জুন, এই জুন মাসে ওনাকে আমরা পেরোলের একটা রিটেইনার ফি দিই, যেটা হচ্ছে ধরেন 1,20,000 টাকা। আমরা যে সফটওয়্যারটা ইউজ করি স্যালারি প্রসেসের জন্য, ওই স্যালারি প্রসেসের জন্য আমাদের এইচআর কে একটা, যে ফেক কোম্পানি থেকে আমরা ইয়েটা নিয়েছি, ওইখানে আমাদেরকে এই ফিটা দিতে হয়, এবং এই ফিটার এগেনস্ট ওরা আমাদেরকে একটা সার্ভিস দেয়, যে সার্ভিসটা হচ্ছে মানে আমাদের কোনো প্রবলেম হলে স্যালারি প্রসেসের সময়, বা অনেক সময় হয় না আমার লোক নাই, করতে পারছি না, আটকে গেছি, তখন ওরা আমাদেরকে হেল্প করে, ওদের একজন লোক পাঠায়, সে আমাকে হেল্প করে। তো এগুলো মিলে আমার ধরেন আরো 1,19,20,000 টাকা একটা ফি গেল সার্ভিস কস্টে। এরপর হচ্ছে আমার এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস এটা কার? এটা এইচআর এর নিজেদের, আমাদের যে টিম আছে, আমাদের টিমের, আমাদের ওই যে বললাম আমরা যখন রিক্রুটমেন্টের কাজ করছি, তখন রিক্রুটমেন্টের সময় আমরা কিছু নাস্তা পানি অ্যারেঞ্জ করি, কিছু লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট করি, তাহলে এটা আমাদের একটা কস্ট। আমার কোম্পানির প্রসেস পলিসি হচ্ছে, আমার কোম্পানি যদি নতুন কোনো লোক জয়েন করে, তখন ওই দিন উনাকে নিয়ে আমরা লাঞ্চে যাই, এটা আমার একটা কোম্পানির পলিসি, এটা আমার জন্য একটা কস্ট। তাহলে এই ধরনের ইয়েগুলো বের করতে হয় আমার আসলে ইয়েটা কত, মানে আপনার এন্টারটেইনমেন্টটা কত। তখন ওইটা একটু লজিক্যালি বের করলে ভালো, লজিক্যাল বলতে, কারণ আপনি যদি বলেন আমার মাসে 2 লাখ টাকা শুধু খাওয়ায় বিল দিই, তখন আপনাকে অ্যাপ্রুভ দিবে না। কিন্তু আপনি যদি দেখেন না আমার আসলে মাসে এভারেজে 20,000 টাকার মতো খরচ হয়, কিন্তু আমার এই অগাস্টে, সেপ্টেম্বরে আমার মাসে মাসে 20,000 না, আসলে 20,000 বেশি, ধরেন মাসে 10,000 খরচ হয়, কিন্তু সেপ্টেম্বর আমার 25,000 টাকা খরচ আছে। আবার এদিকে জানুয়ারিতে গিয়েও আমার 25,000 টাকা, 20,000 টাকা খরচ আছে। হ্যাঁ, 20,000 টাকা ধরেন। তখন আপনাকে যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে তোমার এই সময় গিয়ে হঠাৎ করে এত টাকা বেড়ে গেল কেন, এই সময় তো এত ছিল না, তখন আপনি একটু জাস্টিফাই করতে পারবেন কি আমার জাস্টিফাইটা কি, আমার জাস্টিফাইটা হচ্ছে ওই সময় আমার কোম্পানিতে নতুন ডিপার্টমেন্টে নতুন ছেলেরা জয়েন করছে, এবং আমাদের কোম্পানির পলিসি অনুসারে যে ডিপার্টমেন্টে জয়েন করে ওই ডিপার্টমেন্টের হেড সহ বা ডিপার্টমেন্টের সবাই সহ আমরা লাঞ্চে যাই, এবং লাঞ্চে গিয়ে ওই বিলটা আমরা দিই, এটা ওয়ান কাইন্ড অফ ওয়েলকাম জানানো ওকে, হি অর শি ফিলস গুড। এবং ওইটা যখন বলবেন তখন হয়তো দেখা যাবে কোম্পানি বলবে আচ্ছা ঠিক আছে যাও, কিছু হবে না, সমস্যা নেই, তোমার এন্টারটেনমেন্ট কস্টটা একটা লজিক্যাল। আর এই 10,000 টাকার এগুলো ইস্যু হচ্ছে এই সময় আমার ইন্টারভিউ থাকে বা ওইটা থাকে, ওগুলোর জন্য আমাদের খরচ হয়। ওকে। ট্রাভেলিং এক্সপেন্সেস। ট্রাভেলিং এক্সপেন্সেস হচ্ছে এই জায়গাতে আপনার হিসাব লাগবে আপনি আসলে কোথায় ট্রাভেল করতে, একটা হচ্ছে লোকাল ট্রাভেল, লোকাল ট্রাভেল 5-2-3 হাজার টাকার ইস্যু, কিন্তু আমরা বলছি আর একটু বড় যখন মিলাতে হচ্ছে, ট্রাভেলিং এক্সপেন্সেস মাইট বি আমার এইচআর হেড, উনি চিটাগাং যায়, প্রতি মাসে একবার যেতে হয়। আপনার আমাদের ফ্যাক্টরি ধরেন চিটাগাং, আমাদের হেড অফিস হচ্ছে ধরেন গাজীপুর, উনি প্রতি মাসে একবার চিটাগাং যায়। না, হেড অফিস গাজীপুর তার হবে না, ধরেন হেড অফিস ঢাকায়, ফ্যাক্টরি চিটাগাংই ধরলাম। এবং যদি ওইরকম যায়, ধরেন হেডেলবার্গ সিমেন্ট ফ্যাক্টরি হচ্ছে চিটাগাং, হেড অফিস ঢাকায়, তো এখন ওনাদের এইচআর হেড কিন্তু প্রতি মাসেই চিটাগাংটা যেতে হয়, কারণ উপায় তো নাই, এইচআর ডিরেক্টর ওনার ফ্যাক্টরি তো চিটাগাং। তখন এইচআর ডিরেক্টর তো বাসে যায় না, এইচআর ডিরেক্টর যায় প্লেনে। বর্তমানে প্লেনের টিকিট ভাড়া বেশ হাই, আপনার 6 থেকে 12 হাজার টাকা, আপ ডাউন যদি কাউন্ট করি 12,000 টাকা পার মান্থ। যদি একবার যায়, যদি দুইবার যায়, তাহলে 24,000 টাকা। এবার আমি তো একা যাচ্ছে না, ধরেন উনার এক্সিকিউটিভ লেভেলে আছে বিভিন্ন কাজ, ওদেরকে পাঠানো হয়, ওদেরকে হয়তো প্লেনে যাচ্ছেন, ওনারা হয়তো ফার্স্ট ক্লাস ট্রেনের, ফার্স্ট ক্লাসে অথবা বাসের, এসি বাসে যাচ্ছে, তাহলে ওইটার জন্য হয়তো আমার আপ ডাউন সহ সব হিসাব করলে 2-3 হাজার টাকা যায়। প্লাস হচ্ছে আমার ফ্যাক্টরিতে যদি অ্যাকোমোডেশন থাকে তো অ্যাকোমোডেশন ফুড কস্ট নাই, কিন্তু যদি না থাকে তাহলে আবার অ্যাকোমোডেশনের একটা ইস্যু আছে, ট্রান্সপোর্টের ইস্যু আছে। সবকিছু মিলে দেখা গেল কি আমার মাসে আসলে মিনিমাম 25,000 টাকা বাজেট করতে হবে আমি এই ট্রাভেলিং এর জন্য। এখানে কিন্তু আমি এখন সরাসরি ফিগার বসায় দিচ্ছি আপনাদেরকে বুঝান ইয়ে করার জন্য, কিন্তু নর্মালি এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শিট ক্রিয়েট করবেন। আপনি যদি ইন্ডিভিজুয়াল শিট ক্রিয়েট না করেন আপনি বাজেট এপ্রুভ করে আনতে পারবেন না। তারপরে এটা হচ্ছে কুরিয়ার চার্জেস, কুরিয়ারের ইস্যুটাই, কুরিয়ার একটা ইস্যু হচ্ছে আমাদের এই যে ফ্যাক্টরিতে আপ ডাউন, আমাদের ফ্যাক্টরিতে আমরা এখান থেকে চিঠি পাঠাচ্ছি, ফ্যাক্টরিতে এখানে চিঠি পাঠাচ্ছে, আমাদের সেলস অফিস আছে, সেলস অফিসে চিঠি পাঠানো হচ্ছে, এই সব কিছু মিলে মাসে আমাদের প্রায় 10-12 হাজার টাকা কুরিয়ার সার্ভিসের বিল দিতে হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। ঠিক আছে, তাহলে আমরা এটাও দিলাম, মাসে অ্যাভারেজে 10-12 হাজার টাকা। তারপর এখানে আরেকটা ইস্যু দেখেন, এই এন্টারটেনমেন্টের ক্ষেত্রে আমরা একটা রমজান মাস পড়বে মার্চ মাসে, রমজান মাসে হয়তো আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এখানে হয়তো আমরা এন্টারটেইনমেন্ট কস্টটা ওই মাসের জন্য
না, ওটা থাকবে। ধরো ওই সময় আরো ইফতার পার্টি আছে, বাল্লা আরো একটু বাড়ায় রাখলাম, বলে রমজান মাসে একটা ইফতার পার্টি আছে, ইফতার পার্টির জন্য 20,000 টাকা। আচ্ছা, প্রিন্টিং এন্ড স্টেশনারি, এটা কোম্পানি আমাদের ফ্যাক্টরি এইচআর এর জন্য কিছু টুকটাক ব্রোশার ছাপাই আমরা, এমপ্লয়ির জন্য কিছু গিফট এন্ড ম্যাটেরিয়াল তৈরি করি, কিছু চাবির রিং বানাই, মাগ বানাই, মাগ গুলো ব্র্যান্ডিং করি, এরকম ছোট ছোট কিছু কাজ আমরা ইয়ে করি। তো ওটার জন্য আমাদের একটা কস্ট লাগে এভারেজ। এটা কি প্রতি মাসে লাগে? প্রতি মাসে লাগে না, আমরা আসলে বছরের প্রথমে একবার বানাই নিই। তাহলে কখন বানাই আমরা? এটা জানুয়ারি মাসে বানাই বা ফেব্রুয়ারিতে বানাই। তো এটা কত অ্যাভারেজ পড়ে? এটা অ্যাভারেজে আমাদের 25,000 টাকা পড়ে। তাহলে আপনি ওয়ান টাইম একটা জায়গায় 25,000 টাকা বসেন। রিপেয়ার মেনটেনেন্সটা কি? আসলে রিপেয়ার মেনটেনেন্স হচ্ছে আসলে আপনার যদি আমাদের ধরেন এইচআর এর ডেডিকেটেড ফটোস্টেট মেশিন আছে, এইচআর এর জন্য প্রিন্টার আছে, কালার প্রিন্টার আছে। তো এখন এই জিনিসগুলো আমাদের প্রতি 3 মাস পর পরই টোনার চেঞ্জ করতে হয়, এটা চেঞ্জ করতে হয়, কারণ আমাদের গুলো কনফিডেন্সিয়াল। আমরা বাইরের পাবলিক যেটা ওপেন ওইখানে আমরা প্রিন্ট দিই না। তাহলে ওটার জন্য কত লাগে? ওটার জন্য 3 মাস পর পর আমার 10,000 টাকার মতো করে পড়ে। কালার প্রিন্টারের কার্টিজের দাম বেশি। তাহলে আমি প্রতি 3 মাস পর পর আপনি এখানে 10,000 করে আপনি বসালেন, এখানে আবার 10,000 বসালেন, এখানে আবার 10,000 বসালেন। এখন এই যে এই কথাগুলো বললাম না, এই কথাগুলো কিন্তু পরিষ্কার আপনাকে একটা শিট করতে হবে। শুধু শিট না, এই কথাগুলো আমাদের মানে আমি যখন কাজ করতাম এখানে আমাদের পুরো রাইট আপ রচনা লিখতে হতো, কারণ আমাদের বোর্ড এটা যেত বোর্ডে মানে আপনার ইয়ের কাছে। এটা তো আমাকে যখন বুঝাই বলছে আমি তো জানি, কিন্তু যখন একজন বোর্ড মেম্বার বা বোর্ডে যখন কোনো মিটিং হচ্ছে তখন ওরা কি করে? ওরা তখন এই বাজেটটা দেখে, ওরা দেখলো কি রিপেয়ার মেনটেনেন্স। এইচআর আবার রিপেয়ার মেনটেনেন্স কি জিনিস? তারপর প্রিন্টিং স্টেশনারি, এইচআর আবার প্রিন্টিং স্টেশন, এখানে এডমিনের বাজেট আছে না, ও আবার আলাদা কি করছে। তখন এই জিনিসগুলো কোথায় চলে যায়? এই জিনিসগুলো চলে যায় তখন বোর্ড ওই পয়েন্টে চলে যায়, ওই বইয়ের এত নাম্বার পেজের গিয়ে আবার ওইখানে গিয়ে চেক করে ওইখানে কি বলা আছে এটার ক্ষেত্রে। যেটা বলা আছে ওটা ওরা পড়ে নেয়। আচ্ছা, এরপর হচ্ছে সবচেয়ে অবহেলিত ট্রেনিং অ্যান্ড ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। এই জায়গাতে আপনার প্রথমটা হচ্ছে লোকাল ট্রেনিং। লোকাল ট্রেনিং মানেটা কি? লোকাল ট্রেনিংটা মানে হচ্ছে বিভিন্ন জায়গায় ধরেন আমরা অনেক ট্রেনিং প্রোভাইড করি, আমরা একাডেমিক টাইপের কোর্স প্রোভাইড করি। তো এখন গতকাল আমাদের সাথে একটা কোম্পানির মিটিং হয়েছিল, যেখানে ওনারা বলছে আপনারা যদি আমাদেরকে একটা একটা স্পেশাল রেট দেন, আপনাদের প্রতি ব্যাচেই আমরা নিয়মিত আমাদের এমপ্লয়ীদের পাঠাবো, যেখানে কোম্পানি একটা পোর্শন দিবে আর একটা পোর্শন এমপ্লয়ি পকেট থেকে দিবে। মানে এখানে টাকাটা তাহলে কি হচ্ছে, আমাদের কোর্স ফি কথা কথা এমপ্লয় ওরা যেটা বললো, ধরেন একটা এমপ্লয়ির জন্য ওনাদের বাজেট যদি থাকে, ওনার বাইরের কোম্পানি ইউরোতে হিসাব করে, বলে 50 ইউরো বাজেট দিল একটা এমপ্লয়ি। এখন 50 ইউরোতে আসলে ওরা খুঁজছিল ট্রেনিং ট্রেনিং পাওয়া যায় 50 ইউরো, 6,000 টাকা। 6,000 টাকা আসলে আপনি কোন কোর্স পাবেন? ওরকম পাচ্ছে না ওনারা। আবার ওইটা যে ক্যারি ফরওয়ার্ড করবে ওইটারও সুযোগ নাই, ইউটিলিটি করে নাই বাদ। তখন ওরা এখন সিদ্ধান্ত নিল কি, ওরা আমাদের সাথে কোম্পানির থেকে এইচআর থেকে কন্ট্যাক্ট করেছে। ওরা বললো আপনারা ধরেন 12,000 টাকা একটা ফি, 6,000 টাকা এমপ্লয়ি দিবে যেটা কোম্পানির থেকে এমপ্লয়িকে দিয়ে দিবে, আর এমপ্লয়ি পকেট থেকে 6,000 টাকা দিয়ে আমাদেরকে বাকি টাকাটা দিয়ে দিবে। এখন যদি এমপ্লয়ি ইন্টারেস্টেড হয় করবে, না করলে করবে না। আমাদেরকে রিকোয়েস্ট করেছে যেহেতু এমপ্লয়ি পকেট থেকে দিবে আমরা যেন ওনাদের জন্য একটু ডিসকাউন্টেড একটা ইয়ে দিই, এবং এটার এগেনস্টে এখন আমার বেনিফিট কি তোমাকে এত ডিসকাউন্ট দিই? আমার বেনিফিট হবে যদি উনি রেগুলার আমাকে দেয়, রেগুলার দেয়, তাহলে ওই হিসেবে উনার সাথে একটা আমাদের ইয়ে হয়েছে। এরকম যদি আপনাদের সাথে কারো ইয়ে থাকে, বিভিন্ন 4-5টা কোম্পানি থাকে, তখন ওইখানে আপনার হিসাব করলেন কি, আমরা প্রতি মাসে 10 জনকে বিভিন্ন রকম ট্রেনিং এ পাঠাবো, প্রতি মাসে অ্যাভারেজে 10 জনকে, এবং এই 10 জনকে পাঠাবো পার হেড 6,000 টাকার মতো করে আমার কস্ট পড়বে। আহ, এভাবে করে আমার 12 মাস তো সম্ভব হবে না, 12 মাস সম্ভব হবে না, ঈদ থেকে কোরবান আসলে কেউ ট্রেনিং করে না। সুতরাং এই জায়গাতে এসে আমার এই যে কোনো এই ফিটা এখানে থাকবে না। এই জায়গাতে এটা আমার কোনো ফি থাকছে না, এখানে থাকছে এটা হচ্ছে এভারেজ ওনারা হিসাব করলো 10 জন। যদিও কোম্পানি এটা একটু জাস্টিফাই করা মুশকিল হবে কারণ এখানে লোকই তো নাই 10 জন, কিন্তু তবু জাস্ট একটা বাজেটের জন্য দাঁড়ান এটাকে আমরা একটু সাইজ করি, এটাকে 10 জনটাকে একটু কমাই। এখানে লোকই নেই, ওদের ওদের লোকই হচ্ছে 50টা, আমি বাজেট যে করছি। তাহলে আমরা ওইভাবে করে একটা বসালাম, এই লোকগুলো এখানে ট্রেনিং করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লাসরুম ট্রেনিং। ক্লাসরুম ট্রেনিং মানে আসলে যেটাকে আমরা কর্পোরেট ট্রেনিং বলছি, যেখানে এইচআর ওই যে বললো কি আমাকে ডাকলো, আপনি আমাদের একটা সেশন নিবেন, সেশন হচ্ছে কমিউনিকেশন মাস্টারি, আচ্ছা, অথবা একটা সেশন নিবেন লিডারশিপ এক্সেলেন্স, একটা সেশন নিবেন মানি মাস্টারি, কিছু একটা। ওকে, আমি সেশনটা নিবো। এখন আমার সাথে ওনারা প্রথমে জানতে চাইলো
আমরা কি করব, আমরা ট্রেনারকে মেসেজ ফোন দিলাম, ফোন দিয়ে বললাম আমরা একটা ট্রেনিং করাতে চাচ্ছি জুলাই এখন হচ্ছে অগস্ট, তো ধরেন অক্টোবর মাসে, অক্টোবর মাসে আপনার কি শিডিউলে কি অবস্থা এবং আমরা এটা শুক্রবার করতে চাচ্ছি বা শনিবার করতে যাচ্ছি, ওকে। তখন আমরা কথা বললাম, তখন উনি বললো হ্যাঁ আমি পারবো, কোন টপিকস, এই টপিকস, কত টাকা, ধরেন উনি বললো আমি 1 লক্ষ টাকা হলে করব। তারপর আপনি বলেন একটু কমান বস, উনি বলছে ভাই বানানোর কিছু নাই, এটা ফিক্সড, আর আপনি ভ্যাট ট্যাক্স যদি কাটেন তাহলে আমি ওটা অ্যাড করে দিই, কারণ ট্যাক্স কাটে 10%, ভ্যাট কাটবে, ভ্যাট অ্যাড করবে 15%। আচ্ছা, তারপরে ওনার একটা মোটামুটি নেগোশিয়েট করে নিল, ঠিক আছে আপনাকে আমরা 1 লাখ টাকা দিব, এটা নেট অফ টোটাল ভ্যাট ট্যাক্স মিলায় এখন এখান থেকে আমাদের কাটা হবে। আচ্ছা উনি ধরেন রাজি হলো। আচ্ছা রাজি হওয়ার পরে কি হলো, তাহলে আপনি একটা কস্ট পাইলেন, ট্রেনিং ফি 1 লক্ষ টাকা। 2 নাম্বার হচ্ছে আপনাকে এরপর আপনি চিন্তা করলেন আমার মোট পার্টিসিপেন্ট কয়জন, দেখলেন আমার পার্টিসিপেন্ট হচ্ছে টোটাল 20 জন বা 25 জন। তাহলে এই 25 জনের জন্য আমার অফিসের বোর্ড রুমে কি আমরা ইয়ে করতে পারবো কিনা, আমরা এই 25 জনকে আমার বোর্ড রুমে আমি কি ওদেরকে রেঞ্জ করতে পারবো কিনা। দেখা গেল কি না 25 জনকে আমি বোর্ড রুমে করতে পারবো না, ইয়ে ভালো হবে না। সবচেয়ে ভালো হয় আমরা যদি একটা বাইরের ভেন্যুতে যাই। তখন আপনারা গুলশানে গেলেন, গুলশানে কোনো 2-3টা হোটেলে কথা বললেন, কথা বলে দেখা গেল কি 15,000 টাকা ভেন্যু রেন্টের নিচে কেউ আপনাকে দিচ্ছে না, মিনিমাম 15,000। আবার অনেকে বলছে ভাই প্রজেক্টর, সাউন্ড সিস্টেম এগুলো আলাদা, সব মিলে 20,000 টাকা দিতে হবে শুধু ভেন্যু কস্ট। তাহলে আপনি একটা কস্ট পেলেন ভেন্যু কস্ট 20,000 টাকা। 2 নাম্বার হচ্ছে আপনি সেকেন্ড একটা কস্ট পেলেন, সেকেন্ড কস্ট হচ্ছে এই যে 25 জন, ট্রেনার আছে একজন, 26 জন, আপনার অফিস থেকে 2-4 স্টাফ থাকবে, 28 জন থাকবে, এই 28 জন লোকের খাওয়া আছে না। তখন আপনারা ওদের সাথে কন্ট্যাক্ট করলেন ভাই খাওয়া কত, তখন ওরা বললো কি খাওয়া আমাদের 1500 টাকা করে পড়বে, এবং এই 1500 টাকার নিচে 1 টাকাও হবে না, এটা হচ্ছে ডিসকাউন্টেড। তাহলে আপনি হিসাব করলেন এটা আসে 42,000 টাকা। তাহলে আপনার ইয়ে আছে 20,000 টাকা ভেনু, ফুড আসে 42,000 টাকা, টোটাল 62,000 টাকা। আর আপনার আরেকটা কি হয়, আপনার ট্রেনার 1 লক্ষ টাকা, তাহলে 1,62,000 টাকা। আপনার কিছু প্রিন্টিং কস্ট আছে, বইপত্র, ট্রেনার করলো কি, ট্রেনার বলছে আমি কোনো বই দিব না, আমি পাঠাই দিব আপনি প্রিন্ট করে নিবেন, তাহলে ওটার জন্য আরো 3,000 বা 4,000 টাকা একটা কস্টিং অ্যাড হলো। তারপর আপনি হিসাব করলেন কি আমার এই ট্রেনিং এ আমার চিটাগাং থেকে লোক আসবে 3 জন, ওই 3 জন আসা যাওয়া গাড়ি ভাড়া আছে, ওই 3 জনের হোটেল থাকার কস্ট আছে, সবকিছু মিলে আপনি হিসাব করলেন কি আমি এই ট্রেনিংটাতে আমার খরচ হবে 2 লক্ষ টাকা। তখন আপনি এখানে বসাইলেন কি এরকম একটা ট্রেনিং করলে আমার 2 লক্ষ টাকা, এবং আপনি হিসাব করলেন কি আমি বছরে এরকম 2টা বা 3টা এই ট্রেনিংটা করবো, সুতরাং আপনি বছরে 3টা এরকম ট্রেনিং এর জন্য একটা বাজেট রাখলেন, 3টা বাজেট রাখলেন। এরপরের পার্ট হচ্ছে ফরেন ট্রেনিং বা মিটিং। এখন আমার কোম্পানির যিনি সিইও আছে বা কোম্পানির সিনিয়র লেভেলের লোক আছে, ওরা তো এই ট্রেনিং করবে না। এখন ও যদি এই কেন করবে না, এটা কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নেই, কিন্তু ও তো করবে না। তাহলে ও যদি না করে, এখন উনাকে কি করা যায়, এখন উনি বললেন কি ভাই তুমি ইয়েতে কথা নাও, সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে খোঁজ নাও, সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে রেগুলার ভালো ট্রেনিং হয়, তুমি ওখান থেকে শিডিউল চেক করো, শিডিউল চেক করে আমাকে জানাও। আপনারা সিঙ্গাপুর ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তারপর থাইল্যান্ডের এআইটি, তারপর আপনার মালয়েশিয়াতে, তারপর বিভিন্ন জায়গাতে ওয়েবসাইটে সার্চ করলেন ট্রেনিং বিভিন্ন ইনস্টিটিউট, সবার থেকে গিয়ে ওদের ইভেন্ট গুলো চেক করলেন, চেক করে দেখলেন কি 2টা ইভেন্ট আছে, যে 2টা ইভেন্টের একটাতে আপনার সিইও কে পাঠাতে পারেন, একটাকে সিএফও কেও পাঠাতে পারেন, যেগুলো ভালো, একটা হচ্ছে সিঙ্গাপুরে, একটা ধরেন মালয়েশিয়াতে। আপনি এবার সিও কে বললেন স্যার আপনি এই এরকম একটা ট্রেনিং আছে, আপনি ইন্টারেস্টেড? তো সিও বললো তুমি আমাকে ইয়েটা পাঠাও আমি একটু দেখি। আপনারা চেক করলেন, সিও সাহেবকে পাঠালেন, সিও সাহেব ওটা চেক করলো, চেক করে বললো কি না আমি এটা যাব না, উনি তো তখন পুরো শীট দেখেছে, আমাকে ওই ট্রেনিং এ দাও, এটা আমি এটাতে ইন্টারেস্টেড না, আমি ওইটাতে ইন্টারেস্টেড। আচ্ছা যখন সিও সাহেব যেটা চাইলেন, ধরেন ওটার কস্ট হচ্ছে $6,000, এবং ওই ট্রেনিংটা হচ্ছে আপনার ইয়ের দিকে আহ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে হচ্ছে ওই ট্রেনিংটা, তা আপনি ফেব্রুয়ারি মাসে আপনি সিও সাহেবের এখানে $6,000 হচ্ছে সিও সাহেবের ট্রেনিং কস্ট। সিও সাহেবের আসা যাওয়া সিঙ্গাপুরে প্লেন ভাড়া আরো 1 লক্ষ টাকা, 6 হাজার মানে 6 বার 72, 7,20,000 টাকা। 1 লক্ষ টাকা প্লেন ভাড়া, 7,20,000 টাকা, 6 বার 8,20,000 টাকা। আদার্স ধরেন আরো 1 লক্ষ টাকা, তাহলে 9,20,000 টাকা। তাহলে আপনি সিও সাহেবের এই ট্রেনিং এর জন্য আপনি একটা বাজেট করলেন 9,20,000 টাকা। সিএফও সাহেবের ট্রেনিংটা হচ্ছে এরকম বছরের শেষের দিকে, উনারটা হচ্ছে ধরেন $4,000, তাহলে 5 লক্ষ, 4 লক্ষ 80, 5 লক্ষ 80, 6,80,000 টাকা আপনি একটা বাজেট করলেন। এটা কিন্তু বাজেট, এটা কিন্তু ওরা গিয়েছে বা পেমেন্ট করেছেন এরকম কিছু না, এটা হচ্ছে ইনিশিয়ালি একটা আপনারা বাজেট করছেন। আর এডুকেশনাল সাবসিডি হচ্ছে এটা অনেক কোম্পানিতে করে, ওরা যেটা করে বিভিন্ন কোম্পানিতে আপনার এডুকেশনের ইয়ে দেয়,
আমার কোম্পানিতে এইচ কি বলবো, কেউ যদি একাডেমিক পড়াশোনা করে, একাডেমিক কেউ যদি এমবিএ করতে যায়, কেউ যদি কোনো মাস্টার্স করতে যায়, রিলেভেন্ট, অবশ্যই রিলেভেন্ট ইররিলেভেন্ট না, এরকম যদি কেউ করতে চায়, তখন সেক্ষেত্রে কোম্পানির থেকে আমরা দিব, একটা সাবসিডিজ অ্যামাউন্ট দিব। কি দিব? কোম্পানি ওকে 50% কস্ট বিয়ার করবে বা 20% কস্ট বিয়ার করবে, এরকম একটা, বা 25%, অনেকে 25% বলে, অনেকে 50 বলে, অনেকে 75% বলে, অনেকে আবার 100%ও বলে, কিন্তু ওয়ান টাইম এবং একটা লিমিট দেয়। সাপোজ 1 লক্ষ টাকা ম্যাক্সিমাম, কিন্তু এটা একবারই দিব। এখন আপনি যদি কোনো একটা মাস্টার্স কোর্স করেন, যেটা বা কোর্স করতে গেলেন যেটা 60,000 টাকা, 60,000 পুরোটাই দিয়ে দিল, ওয়ান টাইম শেষ। এখন ওই পার্টটা হচ্ছে এখানে এডুকেশনাল সাবসিডি আপনার যদি থাকে, এবং এই খাতে সবচেয়ে কম খরচ হয়, কারণ কেউই চায় না, আসলে কেউ চায় না। মানে আমাদের কাজ করতেও ছিল, কিন্তু আমরা টোটাল সারা ইয়েতে বোধহয় 2-3 জন লোককে পেমেন্ট করছি আমি 15 বছরে, 7 বছরে। এখন এডুকেশনাল সাবসিডিতে আপনারা তখন এটা তার বলা মুশকিল কে কোথায় ভর্তি হবে, কোথায় চাইবে, তখন আপনারা হয়তো একটা লামসাম একটা খাত ইউজ করলেন। আপনারা হিসাব করলেন কি এটা টোটাল গিয়ে সারা বছরে হয়তো 2 লক্ষ টাকা লাগতে পারে। এখন 2 লক্ষ টাকাটা আপনি দুই ভাগে দিতে পারেন, একটা হচ্ছে আপনি 12 মাসে ভাগ করে দিতে পারেন, প্রতি মাসে 10-15 হাজার টাকা হিসেবে। আর একটা হচ্ছে এট এ টাইম একটা জায়গায় রাখতে পারেন। একটা জায়গায় রাখলে যে সমস্যাটা হয়, যখন অন্য মাসগুলোতে দেখা যাবে বাজেট আনইউটিলাইজড, যখন আপনি বারবার রিপোর্টিং করবেন বাজেট আনইউটিলাইজড, আবার যেখানে বাজেট এক জায়গায় রাখলেন না, ওই জায়গায় আবার শো করবে কি ওভার বাজেটের থেকে খরচ অনেক কম। আবার মানে আরেকটা জায়গায় দেখা যাবে উইদাউট বাজেট পেমেন্ট হচ্ছে। মানে এইসব জায়গায় যদি পেমেন্টটা করেন তখন উইদাউট বাজেট হবে। সবকিছুরই ভালো খারাপ দুই দিকই আছে। তবুও এটা আপনারা ওন জাজমেন্টে বা আপনাদের ফাইন্যান্সের সাথে কথা বলে বা ম্যানেজমেন্টের সাথে কথা বলে জিনিসটা নেবেন। কারণ একটা জিনিস বুঝতে পারছেন, এইচআর বাজেটের ফিগার কিন্তু খুব কম না, অলরেডি 6 কোটি 6.5 কোটি টাকা ক্রস করেছে। 6 কোটি 6.5 কোটি টাকার মধ্যে 2 লাখ টাকা আসলে ইমম্যাটেরিয়াল, এটা মেজর কোনো ফিগার না। তো সুতরাং এটা আপনার কোম্পানি পলিসি অনুসারে বা আপনার কোম্পানির যে গাইডলাইন, ওই গাইডলাইন অনুসারে আপনারা ফিগারটা রাখবেন। এরপর ফাইনালি বাকি থাকে আসলে আর দুই তিনটা। পেরোল এমসি অবশ্য আমরা আগে নিয়ে আসছি বোধহয়, পেরোল এমসি এখানে আসবে না, এই যে পেরোল এমসি এটা এখানে আসবে না। এটা বেসিক্যালি ইন্স্যুরেন্স। কোম্পানিতে এখন গ্রুপ ইন্স্যুরেন্স তো ম্যান্ডেটরি। একটা হচ্ছে মানে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, বলতে গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে আপনার কোম্পানির কোনো এমপ্লয়ি যদি ডেথ হয়, মারা যায়, তখন সেই ক্ষেত্রে কোম্পানির সাথে ইন্স্যুরেন্স কোম্পানির যে এগ্রিমেন্টটা থাকবে, এস পার এগ্রিমেন্ট কোম্পানি ওই ইয়েকে ওই পরিমাণ টাকা দিবে। মানে ওই পরিমাণ টাকা দিবে যেটা এগ্রিমেন্ট থাকবে। যদি কথার কথা এটা 5 লাখ টাকা হয়, যিনি মারা যাবেন উনাকে 5 লক্ষ টাকা করে কোম্পানি দিবে, মানে ইন্স্যুরেন্স কোম্পানি দিবে। তো এখন ওইখানে ধরেন 5 লক্ষ টাকা করে আমরা ইনস্যুর করলাম ফর 50 জন পার পার্সনের জন্য। এখন আমার ইন্স্যুরেন্স কোম্পানি ব্যবসাটা কোথায়? আমার 50 জন লোক তো আসলে এক বছরে মরে যাবেন। আমার লোক আসলে মারা যাবে ধাপে ধাপে। আবার কেউ নারাও না যাইতে পারে পুরো বছরে। আবার এক বছরে দুইটা লোকও মারা যেতে পারে। তো এরকম নানা রকম ইস্যু থাকে, যেটাকে ওরা ওদের একটা আলাদা ক্যালকুলেশন আছে ইন্স্যুরেন্স কোম্পানিতে, ওরা ওই ক্যালকুলেশনে ফেলে ওটাকে করে। এখন ওই ইন্স্যুরেন্স কোম্পানি সে ক্যালকুলেশন অনুসারে ইন্স্যুরেন্স কোম্পানি বললো কি আপনি আমাকে প্রতি বছর 10 লক্ষ টাকা করে প্রিমিয়াম দিবেন। একটা জাস্ট আমি এক্সাম্পল বলছি, 10 লক্ষ, আপনার যে এমপ্লয়ি মারা যাক না কেন, যাই হোক না কেন, আমরা উনি মারা যাওয়ার পর উইদিন 40 ডেজ বা উইদিন 30 ডেজ আমরা 5 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকা বা 8 লক্ষ টাকা আমরা ওনাকে ইয়েটা পেমেন্ট করবো, ওনার ফ্যামিলিকে, ওনার নমিনিকে, আপনাদের মাধ্যমে আমরা পেমেন্টটা করবো। তখন কোম্পানি এটা ইয়ে হলো, তখন এটাকে একটা জায়গায় আসলো কি প্রতি বছর জানুয়ারি মাসে, প্রতি বছর জানুয়ারি মাসে ওনাকে ইয়েটা দিতে হবে। জানুয়ারিটা কোথায়? জানুয়ারি, প্রতি বছর জানুয়ারিতে আমার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতে হবে, ধরেন 7 লক্ষ টাকা। জাস্ট এক্সাম্পল দিলাম। 2 নাম্বার হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সটা কি, হেলথ ইন্স্যুরেন্স বেশিরভাগ কোম্পানিতে নাই, অনেক কোম্পানিতে আছে। হেলথ ইন্স্যুরেন্সটা হচ্ছে এটা হচ্ছে একটু মেডিকেল টেস্টের একটা সুবিধা দেওয়া। এটা হচ্ছে ধরেন আমার যখন আমি নর্মালি সিক হই, আমরা ডাক্তার দেখাই, ইউনাইটেড হসপিটালে গেলাম, কিছু ব্লাড টেস্ট এই টেস্ট টেস্ট দিলে ওগুলো চেক করলাম, ডাক্তার দেখালাম, ওষুধ খেলাম, সবকিছু হওয়ার পর আমার একটা বিল খরচ হলো, ধরেন আমার খরচ হয়েছে 10,000 টাকা খরচ হয়ে গেল। 10,000 টাকা খরচ হওয়ার পর ওই ইন্স্যুরেন্স কোম্পানির সাথে যে এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্টে ওনারা কোনটা অ্যালাউ করবে, কোনটা দিবে, কোনটা দিবে না করবে, একটা টাকা ফেরত দেয়। কিন্তু এটা একটা ওয়ান কাইন্ড অফ এমপ্লয়ি বেনিফিট হতে পারে। ও সে ফেরত দিল 7,000 6,000 টাকা, আমার খরচ হয়েছিল 10,000 টাকা, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে 5-6 হাজার টাকা দিল। তখন ওটাকে হেলথ ইন্স্যুরেন্স টাইপের বলে, যেটা বাংলাদেশে জনপ্রিয় না।
আমি শুনেছি কিছু কিছু কোম্পানিতে হচ্ছে। ধরেন এইরকমও যদি আমাদের প্রিমিয়াম থাকে কোম্পানিতে, তখন ওইটাও আমাকে এখানে আনতে হবে। ধরেন ওটা আমাকে, ওইটার প্রিমিয়ামও খুব কম হবে না, কারণ ওইটা বরং রেগুলার ক্লেম আসে, ডেটের ক্লেমটা বরং রেগুলার আসে না। তো এইটাও যখন আসলো, এইটাও আমরা দিলাম। টোটাল যখন আমরা দিচ্ছি দেখেন, আমাদের এখানে আসলো 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা ইন্স্যুরেন্স। এটা জাস্ট, এগুলো কিন্তু একটা ইস্যু আছে, আপনি এই ফিগার গুলো কোথায় পাবেন? এই ফিগার গুলো আপনি জাস্ট প্রিভিয়াস ইয়ারে যে ফিগারটা আছে আপনার কোম্পানিতে, আর ইন্স্যুরেন্স আপনি ইন্ট্রোডিউস করছেন না। আপনি ইন্ট্রোডিউস যদি না করেন, যিনি পাবেন, মানে এই কোম্পানির শেয়ারগুলো যিনি পাবেন, যে অলরেডি অতীতে যে পেমেন্ট হয়েছে, অ্যাকাউন্টস কে বলবেন ফিগার গুলো দিতে, ওই ফিগার গুলো আপনি শুধু বসাই দিবেন, এবং কোন মাসে অ্যাকাউন্টস পেমেন্ট করেছে দেখে ওই মাসে বসাই দিবেন। আর যদি এটা নতুন হয়, আপনারা ইন্ট্রোডিউস করছেন, ম্যানেজমেন্ট এগ্রি করেছে, তাহলে তো আপনার কাছে প্রপোজালই আছে, কোটেশন আছে কত টাকা করে দিতে হবে। সুতরাং এই ফিগার গুলো কিন্তু মোটামুটি অ্যাকচুয়ালি হবে এই জায়গায়। এবং টোটাল এই হচ্ছে আমার আসলে, দেখেন, এই হচ্ছে আমার আসলে একটা এইচআর বাজেট। টোটাল গিয়ে এইচআর বাজেট, কেউ যদি বলে আপনার কোম্পানির এইচআর বাজেট কত, তখন আমার বলতে হবে আমার কোম্পানির এইচআর বাজেট হচ্ছে 6,56,16,998 টাকা। এখন এরপর এটাকে অনেক সময় ভাগ করতে বলে, এই 6,97,হাজার টাকার মাঝে আমার স্যালারি বাজেট কত, রিক্রুটমেন্ট কস্ট কত, তারপর আপনার সার্ভিস কস্ট কত, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস কত, ট্রেনিং ডেভেলপমেন্ট কত, ইন্স্যুরেন্স কত, এই টোটাল গুলো যখন আমরা এখানে মানে ওনাদেরকে বলবো, তখন বলার পরে আমার টোটাল গিয়ে এই একটা জায়গায় এই এইচআর বাজেটটা আমার কাছে আসছে। এবং দিস ইজ দ্য এইচআর বাজেট, মানে ভদ্র কথা যদি বলেন, এইচআর বাজেটে এর বাইরে আর কিছু নাই। এখন এর বাইরে আপনি শুধু হেড যোগ হতে পারে আপনার কোম্পানির ওই যেটা বললাম, আমার কোম্পানিতে যদি মোবাইল ফোন দেওয়ার পলিসি থাকে, এই মোবাইল ফোনের পলিসিটা কোম্পানি যে ফোন দিবে, এই যে মোবাইল ফোন পেলো কি পেলো না, মোবাইল ফোন কত তারিখ দেওয়া হয়েছে, এটা কতদিন যাবে, এগুলো মেনটেন করবে কে? এগুলো আইটি মেনটেন করবে। কিন্তু মোবাইল ফোনের যদি পলিসি থাকে, পলিসিটা কার আন্ডারে? পলিসিটা এইচআর আন্ডারে। আমার কোম্পানিতে যদি কারের পলিসি থাকে, গাড়ি কখন দেওয়া হবে না হবে এগুলো কে দিবে? এগুলো দিবে এইচআর। কিন্তু গাড়ির মেনটেনেন্স কস্ট, গাড়ি কোথায় কত কত খরচ হবে না হবে, এটা কে দিবে? এটা দিবে আপনার এডমিন ডিপার্টমেন্ট অথবা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, যিনি গাড়ি মেনটেনেন্সের দায়িত্ব আছে। কারণ এইচআর কিন্তু গাড়ি মেনটেন করে না, এইচআর শুধু পলিসি গুলো এপ্রুভ করে, আপনার ইয়েগুলো প্রোভাইড করে, আপনাকে সবাইকে বিভিন্ন রকমের হেল্প গুলো প্রোভাইড করে। আচ্ছা, দুই একজন বোধহয় এখানে হাতটা তুলছেন, একটু এবার আলাপ করি। আমি ইচ্ছা করে কথা বলিনি শেষ করার জন্য। জি ভাই, আমি অবশ্য এখন দেখতে পাচ্ছি না কাউকে, একটু দেখি। জি, জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন মেহেদি ভাই? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা। আপনার অফিসে যাব হ্যাঁ। যাব করি, আর আপনার ওই কি বলে গোলমালের জন্য আর যেতে পারি নাই, কিন্তু যাব না, আপনার। ইটস ওকে, বাট আমরা একসাথে বসবো ইনশাল্লাহ। আমি না না, আপনার সাথে আমার আহ, একটা কাজ আছে, একটা ছোট একটা কাজ আছে। আচ্ছা, মাই প্লেজার। তো আমি জাস্ট দুইটা কথা আপনি অলরেডি বলে দিয়েছেন, যেটা হচ্ছে যে পলিসি ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে, যেটা কেউ যদি মোবাইল ফোন বা অন্য কোনো কিছু কিনতে চায়, সেটা আমরা ইমপ্লিমেন্ট করব বা মেনটেনেন্স যাবে হচ্ছে অ্যাডমিন থেকে। তো প্রথমেই আমরা এখানে 60 জন আছি। আমার 60 জনের পক্ষ থেকে অনেকেই দেখলাম যে আপনি যে এইচআর এর এক্সেল শিটটা করেছেন, এটা অত্যন্ত চমৎকার। আমাদেরকে যদি এক্সেল শিটটা দেওয়া পসিবল না, হয়। ওইটা ওইটা যেটা দেওয়া যায় দিয়ে দিবে, ওটা সমস্যা না, জি, এটা জি, কোনো জি। প্রবলেম নেই। এটা জি। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে প্রত্যেকটার সাথে আমাদেরকে পয়েন্টেড করে দিতে হয় ডিউ টু টেকিং অ্যাপ্রুভাল ফ্রম দ্য বোর্ড মেম্বার্স। তো ইন দ্যাট সেন্স এইখানে যে 6টা সেগমেন্ট আপনি করেছেন, জাস্ট মাই শেয়ারিং আর কি, যে 6টা সেগমেন্টেড আপনি এখানে করেছেন, এটা তো আসলে টপ শিটে আসলো। এই টপ শিটের পরে প্রত্যেককে এই আসলে সেলস, স্যালারিজ অ্যান্ড বেনিফিটের জন্য একটা শিট, দেন রিক্রুটমেন্ট কস্টের জন্য একটা শিট, এবং এর যৌক্তিকতা, আই মিন রেশনালিটি, এইটাকে দিয়ে আসলে আমরা টপ শিট করবো, এটাই তো আপনি বোঝাতে চেয়েছেন। জি জি জি। জি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা ভাই আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি এখানে যে স্যালারিটা তো আমরা ইয়ে করলাম, আর বেনিফিটস এর মধ্যে যেমন আমাদের কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, আমাদের গ্র্যাচুইটি থাকতে পারে, হুইচ ইজ রিয়েলি এখনকার জামানায় আমরা বলি যে এটা এখন প্র্যাকটিসে চলে আসছে। এবং এখানে আপনি অলরেডি মেনশন করছেন যে এটা কোম্পানি ভেদে এক এক কোম্পানি এক এক রকম করছে, যেটা কিনা আহ, আমাদের লেবার ল অনুযায়ী যদি 5 বছরের বেশি হয় বা 10 বছরের বেশি হয়, 1.5 দিয়ে আমরা
করি। কিন্তু আমার কোম্পানির ক্ষেত্রে যেটা আছে, বা আমাদের মতো অনেক কোম্পানি আছে যারা কিন্তু গ্র্যাচুইটি স্টার্ট করে 3 ইয়ার্স থেকে। 3 ইয়ার্সে একটা, দেন 5 ইয়ার্সে দেড়টা, 10 ইয়ার্সে দুইটা, 15 ইয়ার্সে তিনটা, 20 ইয়ার্সে চারটা, আর 25 ইয়ার্স এন্ড অ্যাবভ পাঁচটা, ছয়টা, সাতটা, এরকম দেয় আর কি। এটা কোম্পানি ভেদে পলিসি। এখন এইখানে আসলে এইচআর বাজেটে আমরা কি এইভাবে প্রভিশনটা কি আমরা করব? মানে আমার প্রশ্নটা এখানে, এই এইচআর এরকম বাজেটে সেগমেন্টেড। আমরা আপনি গ্র্যাচুইটির সরাসরি কোনো ইম্প্যাক্ট, যখন এইচআর বাজেটটা করা এটা তো 1 ইয়ার, এবং এইচআর বাজেট রাইট। হচ্ছে আপনার পিএনএল এর মতো, রেভিনিউ এক্সপেন্ডিচারের মতো, এখানে কিন্তু ব্যালেন্স শিট জাতীয় কিছু নাই। নাই। যেহেতু ব্যালেন্স শিট নাই, এটা আমরা সাধারণত এইচআর বাজেট আমরা করি না, মানে কোনো ফিগার জি দেখবেন না এখানে গ্র্যাচুইটি রিলেটেড। কিন্তু জি দেখেন জি গ্র্যাচুইটির একটা শিট কিন্তু করা আছে, কারণ জি আমার জি আসলে গ্র্যাচুইটি কত টাকা আসছে, আমার গত বছর গ্র্যাচুইটি কত ছিল, পুরান বেসিকে গ্র্যাচুইটি কত হয়, এই বছর কত হয়েছে, এই ক্যালকুলেশনটা কিন্তু ম্যানেজমেন্ট চাইবেই, জি জি জি। এই তো ইন ম্যানেজমেন্ট দ্যাট চাইবে। সেন্স, সেই জন্য ইন দ্যাট এই সেন্স ক্যালকুলেশনটা আপনাকে করতেই হবে। এটা হয়তো রাইট। টপ শিটে ইম্প্যাক্ট আসছে না, কিন্তু যদি কোম্পানি ব্যালেন্স শিট করে, মানে বাজেটের সাথে যদি ব্যালেন্স শিট করে কোম্পানি, এটা আমরা করবো না, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে করবে, তখন ফিগারটা দিতে হবে। হুম। রাইট। বাজেটের ব্যালেন্স শিট বেশিরভাগ কোম্পানি করে না, আবার অনেকে করে। আচ্ছা, আমার আরেকটা ফাইনাল কোশ্চেন ছিল। সেটা হচ্ছে আমরা এখন হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার যাদেরকে বলছি, তারা অনেক সময় কোম্পানির ক্যাশ ক্যাপিটালের সাথে তুলনা করে ফেলি। তো এইটা আসলে আমরা কোথায় আমাদের এক্সিকিউট করা যায়? আই মিন, মানে আপনি কোনটার কথা বলছেন, হিউম্যান রিসোর্সের পার্টটা? হিউম্যান রিসোর্সের পার্টটা, রাইট? না, এটা এখনো এইচআর বাজেটে ওইভাবে আসে না, এগুলো হচ্ছে এখনো কনসেপচুয়াল ইস্যু আর কি পুরোপুরি। ওকে। তো থ্যাংক ইউ সাজ্জাদ ভাই, জি, আর থ্যাংক ইউ সো পার্টিসিপেন্ট মাচ। যারা আছে সবাইকে থ্যাংক ইউ, জি, ধন্যবাদ এই থ্যাংক ছিল ইউ সো আমার। মাচ, আর আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ। অডিয়েন্স, জি ইনশাল্লাহ, আর জি সাইফুর রহমান ভাই হাত তুলেছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমার কোশ্চেন হলো, আমি মাঝে অবশ্য একটু ছিলাম না, তারপর আমি বলতে আমার কোশ্চেন দুটো রেজ করতে। একটা হলো যে আপনি যে বোনাসের ওখানে বলছিলেন, একটা হলো ঈদ বোনাস, একটা ফেস্টিভ্যাল বোনাস। এই দুইটা জায়গাতে মানে ঈদ বোনাস আমরা যেটা বোনাস দিই এটা তো অবশ্যই ফেস্টিভ্যাল বোনাস, এবং এটা অ্যাজ পার লেবার ল অনুযায়ী বছরে আহ, 1 বছর হইলে দুইটা বেসিকের বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, তো ওই জায়গাটাতে আমার একটু, মানে কি আপনার প্রবলেমটা বলেন, আমি প্রবলেমটা এখনো বুঝি নাই। আমার প্রবলেমটা হলো যে ফেস্টিভ্যাল বোনাস এবং ঈদ বোনাস দুইটা ফিগার দিয়েছিলেন আপনি ওইখানে। ফেস্টিভ্যাল বোনাস, ঈদ বোনাস, আপনি কোরবানি বোনাস দেন না আপনার কোম্পানিতে? না, ওইটা না, আপনার হলো যে মার্চে একটা দেওয়া আছে, এপ্রিলে হ্যাঁ, একটা মার্চ দেওয়া আছে। মাসে আপনি কি দিয়েছেন বলেন, মার্চ মাসে কিসের বোনাস দিবেন আপনি? আমি ঈদ বোনাস দিব। অবশ্যই। তারপর জুন মাসে কিসের বোনাস দিবেন? কোরবানি বোনাস দিব। কোরবানির বোনাস দিবেন। আর এপ্রিল মাসে কিসের বোনাস দিবেন যদি দেন? এটা সব কোম্পানিতে প্র্যাকটিস নেই, কিন্তু যদি দেন এপ্রিল মাসে কিসের বোনাস দিবেন? এপ্রিলে তো বৈশাখের আসলে বোনাস। বৈশাখের ইয়েস ইয়েস বৈশাখের বোনাস, ওই জন্য আমি ইয়েস, তিনটা আনছি, কিন্তু বৈশাখের ওকে, বোনাস ইয়েস আবার ইয়েস ইয়েস, 50% না, ওটা 25% কাউন্ট না হয়। 20%, হ্যাঁ ওইটা হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক টোয়েন্টি ইউ। ফাইভ টোয়েন্টি ফাইভ ওইটা। আর একটা জায়গা হলো গ্র্যাচুইটির যে বাজেটটা আমরা নিয়ে আসবো, গ্র্যাচুইটির বাজেটটা হলো আমরা যদি মানে আমরা প্রিভিয়াস এমপ্লয়িকে সবাইকে তো গ্র্যাচুইটিকে ধরে বাজেট করবো ইন কেস অফ ম্যাটারে। তো নেক্সট যখন ক্যারি ফরওয়ার্ড করবে, নেক্সট ইয়ারে তো যাই ক্যারি ফরওয়ার্ড করবে, তাই না? বাজেট তো গ্র্যাচুইটি, আপনি যতক্ষণ কোম্পানির থেকে সেপারেশন হচ্ছেন না আপনার হুম। বাজেটটা ক্যারি ফরওয়ার্ড না, এটা তো বাড়তে থাকবে। এবং ওইটা বাড়তে প্রতি থাকুক। বছর নতুন করে করতে হয়। কেন হয়? হ্যাঁ। আপনি গত বছর বেতন ছিল 10,000 টাকা বেসিক স্যালারি, হুম। আপনি কোম্পানিতে 5 বছর চাকরি, 10 বছর চাকরি করেছেন ধরেন, কনফিউশন না, হুম। 10 বছরে আপনার, তাহলে 10,000 গুণ 10 বছর 1 লক্ষ টাকা, হুম। গুণ দুইটা বেসিক, তাহলে আপনি আপনি 20,000 টাকা গুণ 10 ধরলে আপনি 2 লাখ টাকা হচ্ছে আপনার গ্র্যাচুইটি ছিল গত বছর। এই বছর আপনি ইনক্রিমেন্ট পেয়ে আপনার স্যালারি হলো 12,000 টাকা, বেসিক স্যালারি। হুম। তাহলে 12,000 গুণ 2 গুণ 10, তাহলে 2,40,000 টাকা হতে। 2,40,000, হ্যাঁ, 40 তাহলে হাজার আপনি টাকা এই বছর বাড়লো 40,000 টাকা, সুতরাং আপনাকে গ্র্যাচুইটি ক্যারি ফরওয়ার্ড হচ্ছেই অটোমেটিকলি, কারণ আপনি ইয়ার অফ সার্ভিস দিয়ে গ্র্যাচুইটি বের করবেন। আমি প্রশ্নটা ছিল এটাই, ইয়েস আপনার কথা, কিন্তু আমার প্রশ্ন ছিল যে আমি যখন বাজেটটা করব, অ্যানুয়াল বাজেট দিব, তখন টোটাল এমপ্লয়ের কি গ্র্যাচুইটাকে আমি বাজেটের ভিতর নিয়ে আসবো, কি টোটালটা না ইনক্রিমেন্টালটা? না 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 না, আপনি দেখেন আমার এখানে একটা শিটে আমি টোটাল গ্র্যাচুইটি বাজেটটা করেছি,
ইয়েস। কোনোখানে একদম একটা ইভেন কত টাকা নতুন বেসিক, নতুন গ্র্যাচুইটি, হ্যাঁ কত হ্যাঁ, কত সবগুলো টাকা চলে আসে, বাড়লো, সব চলে আসে। চলে কিন্তু আসে। টপ শিটের কোথাও দেখেন আপনি গ্র্যাচুইটির বাজেট নাই। ও, গ্র্যাচুইটির বাজেট নাই, কারণটা হচ্ছে গ্র্যাচুইটিটা হচ্ছে পেয়েবল, এটা একটা ফান্ড থেকে পেয়েবল হয়, এটা হ্যাঁ আলাদা একটা ফান্ড ক্রিয়েট করে। এটা আপনি হ্যাঁ, এটা এমপ্লয়ির তো বেতন কম, থেকে, হ্যাঁ ইয়েস, এটা এটা আপনি এটা এমপ্লয়ির আলাদা বেতন ফান্ড, আর প্রত্যেক মাসে ওখানে অ্যাড হবে কোম্পানির প্রত্যেক মাসে প্রত্যেক অ্যাড ইয়ারে। হবে। এটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। গ্র্যাচুইটি না সরি প্রত্যেক সরি, মাসে না, প্রত্যেক ইয়ারে অ্যাড হবে, আমি এখানে স্কিপ প্রত্যেক করেছি। ইয়ারে কোম্পানি একটা প্রভিশন নেয়, মানে এটা এই হ্যাঁ, প্রভিশনটা কোথায় নেয়, অ্যাকাউন্টসে নেয়, অ্যাকচুয়াল এটা অ্যাকাউন্টসে। তা আচ্ছা। আপনার এই প্রভিশনটা এইখানেই, এই কোম্পানি প্রভিশন নেওয়ার জন্য আপনি হেল্প করছেন। এখন আপনাকে যদি ম্যানেজমেন্ট জিজ্ঞেস করে এই ইনক্রিমেন্টটা দেওয়ার পর আমার গ্র্যাচুইটির অ্যামাউন্ট কত হলো, গত বছর কত ছিল, কত হুম, বাড়লো, কার কত হুম, বাড়লো, বাই হুম, নেমে বলো, তখন আপনাকে এই জিনিসগুলো দেখাইতে হবে। দেখেন বাট কিন্তু বাজেটে। সরাসরি এইচআর বাজেটে কিন্তু আপনি গ্র্যাচুইটি পাবেন না। প্রভিডেন্ট ফান্ডের একটা পার্ট আসবে, এটা যদি আমি আনি নাই, এটা হ্যাঁ হচ্ছে আসে, স্যালারি পার্টে চলে আসবে, যেটা হচ্ছে হ্যাঁ এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন যেটা। হ্যাঁ, কারণ এমপ্লয়িজ আপনার, কন্ট্রিবিউশন সেটা চলে আসবে প্রভিডেন্ট হ্যাঁ ফান্ডে, হ্যাঁ, ওইটা আসবে। প্রত্যেক মাসে মান্থলি চলে আসবে। জি। তাহলে গ্র্যাচুইটিটা আমাদের ফাইনাল বাজেটে আসবে না, এইচআর বাজেট। না না না, কিন্তু এটা আপনার হিসাবটা রাখতে হবে, কিন্তু চাইলে যেন আমরা যে, দিতে পারে। না আমরা ওই যে সেপারেশন যখন মাইগ্রেশন বাজেট করব, মাইগ্রেশন বা এমপ্লয়ি সেপারেশনের জন্য যে আমরা ফান্ডটা রাখবো। সেপারেশনের জন্য তো আপনি কোনো বাজেট করবেন না। সেপারেশন হচ্ছে যখন একজন এমপ্লয়ি যাবে, উনি যাওয়ার পর উনি যে যে টাকা প্রাপ্য, উনাকে আপনি একটা কোম্পানি পরে বুঝাই দিবেন। উনার প্রাপ্যর মাঝে প্রভিডেন্ট ফান্ড আসবে, উনার প্রাপ্যর গ্র্যাচুইটি, মাঝে গ্র্যাচুইটি আসবে, উনার প্রাপ্যের মাঝে আর্ন লিভ আসবে। তো এগুলো তো সব তো প্রভিশন নেওয়াই আছে অ্যাকাউন্টসে। অবশ্যই অ্যাকাউন্টস প্রভিশন নিয়েছে বছর শেষে, মাস্ট না নিয়েছে, নিতে বাধ্য। না প্রভিশন নিবে, বাট অ্যাকাউন্টসে তাহলে বাজেট কিভাবে আপনি এটাকে তো add হয়? অ্যাকাউন্টসে ফিগার করতে নিবে, আপনার থেকে নিবে। এই যে আমি হ্যাঁ গ্র্যাচুইটি ফিগারটা করলাম, এটা কে কে দিল, আমি দিলাম। আমি দিলাম, হ্যাঁ। প্রভিডেন্ট, এই যে আর্ন লিভ বললাম, ওর এতদিন আর্ন লিভ জমা আছে, এই বছর আমার এই আর্ন লিভ এনকেশমেন্টে 50 লাখ টাকা লাগতে পারে, এটা কে বললো, আমি বললাম। ও তো মানে শুধু টেন্টেটিভ, ওকে একটা টেন্টেটিভ প্রভিশন দিলাম, বাট কোন অ্যাকচুয়াল ফিগার দিলাম না। না, কেন বিষয়টা, অ্যাকচুয়াল বলবেন না? এটা তো অবশ্যই অ্যাকচুয়াল হওয়ার পরে অ্যাকচুয়াল। এখন তো আপনি বাজেট করছেন, বাজেট তো অ্যাকচুয়াল না। বাজেট মানে আপনি এজিউম করছেন আমার হুম, আগামী সেপ্টেম্বর 2024, অক্টোবর, নভেম্বর এইভাবে করে করে আমার আগামী অগস্ট 2025 পর্যন্ত এই পরিমাণ টাকা খরচ হবে। দিস ইজ উই এজিউম, এটা তো অ্যাকচুয়াল না। অ্যাকচুয়াল হচ্ছে না যখন এই যে, খরচটা হবে। অ্যাকচুয়াল এক জিনিস, বাজেট এক জিনিস। না আর আমি আপনার এই, বলছি যে আমাকে মাইগ্রেশন মানে আমাদের সেপারেটেড এমপ্লয়ের জন্য কি বাজেট তাহলে অ্যাকাউন্টস কি আমরা ভাই দেব না সেপারেট তাহলে? এমপ্লয়ির বাজেট তো অ্যাকাউন্টস করছেই। আপনি ওকে যখন অ্যাকাউন্টস বছর শেষে, ধরেন অ্যাকাউন্ট যখন ইয়ার এন্ড করে 31 ডিসেম্বর, ধরেন অ্যাকাউন্টস এর ইয়ার এন্ডিং, অ্যাকাউন্টস আপনার থেকে আর্ন লিভের হুম, পেয়েবল ফিগার নিয়ে নিয়েছে, অ্যাকাউন্টস আপনার থেকে গ্র্যাচুইটির ফিগার নিয়ে নিয়েছে। অ্যাকাউন্টস প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড বেতন কাটার সাথে সাথে কি করছেন, আপনি প্রভিডেন্ট ফান্ড কত টাকা কাটছেন একটা লিস্ট দিচ্ছেন, ওই লিস্ট অনুসারে অ্যাকাউন্টস হ্যাঁ তত টাকা আবার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন দিতে হবে, ওটাও নিয়ে নিয়েছে। অ্যাকাউন্টস এর কাছে সকল প্রভিশন আছে, থাকতে বাধ্য। আপনি জানেন না, আপনি কোম্পানির সাথে কথা বলেন, অবশ্যই আছে। না থাকলে অ্যাকাউন্টস পেমেন্ট করবে না কোত্থেকে? আছে তো, অবশ্যই আছে, অ্যাকাউন্টসের এটাই কাছে বললাম, প্রভিশন আছে। অবশ্যই প্রভিশন আছে, এটাই বললাম। আমি ভাইয়া অ্যাকাউন্টসে চাকরি করছি, এইচআরও চাকরি করছি, আমি দুই পার্টেই ছাড়ছি। না না, তা অবশ্যই, কিন্তু ঠিক আছে আমি এবার অনেকটা বুঝছি, আর আর ব্যাপারটা একটা বুঝেছি। হচ্ছে আপনার ওই যে এইচআর এর বাজেটটা, কিন্তু এটা জাস্ট বাজেট, এটা অ্যাকচুয়াল না। এটা আপনি বাজেট ক্রিয়েট করছেন, যখন অ্যাকচুয়াল হবে আপনাকে কোম্পানি কিন্তু কোয়ার্টারলি রিভিউ চাইবে। তুমি বলেছিলে 3 মাসে এই পরিমাণ টাকা খরচ হওয়ার কথা, কিন্তু 3 মাসে এর চেয়ে বেশি খরচ হয়েছে কেন, বা 3 মাসে অনেক কম খরচ হয়েছে কেন। একটা হচ্ছে 19-20 হয়েছে, ওটা নিয়ে কোনো কোশ্চেন আসবে না, কিন্তু যদি দেখা অনেক ডিফার হচ্ছে, কোম্পানি আপনাকে হ্যাঁ, ধরবে। তাহলে তোমার বাজেটিং সিস্টেমে ভুল আছে। তোমার, হ্যাঁ, তাহলে তোমার কনসেপ্টে ভুল আছে, তোমার বাজেটেই Concept- প্রবলেম আছে। হ্যাঁ, yes. না আমি ওই যে ওই জায়গাটাতে ওইটা টোটাল ওভারঅল ফিগারের সাথে এখনো পুরো ম্যাচ করতে পারিনি। ঠিক আছে, আমি আরেকটু স্টাডি করলে হয়তো আমি পেয়ে যাব। তো আমার জি জি, নিজেকে নিজেকে হয়তো কোথাও স্কিপ করেছি সেপারেশন মুডটাকে। ঠিক ঠিক আছে, আছে সমস্যা ভাইয়া, তাহলে ওকে। আমাদের যেটা হলো, আমাদের এইচআর বাজেট হচ্ছে, আমাদের সিএইচআরপি একটা কোর্স করে, আমরা সিএইচআরপি কোর্সে আমরা এটা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করাতে চাচ্ছি। সিএইচআরপি কোর্সে যেখানে হয়তো এটা একটা আপনার 2 দিনের একটা সেশন থাকবে আর কি, এইচআর আপনার কি, বাজেট। হ্যাঁ, সাজ্জাদ ভাই, আপনার কি এই মানে জি, এক্সেল এর উপরে ওইভাবে কোনো মানে আমাদের এক্সেলের নলেজ ট্রেনিং শেয়ারিং আছে। আছে? নলেজ এইচআর শেয়ারিং রিলেটেড, বলতে
এইচআর রিলেটেড এক্সেল এর জন্য যেটা দরকার আমাদের। এইচআর রিলেটেড না, এক্সেল সবার জন্যই সেম, অ্যাকাউন্টস এর জন্য একটু বেশি এলাবোরেট লাগে, আর এইচআর হুম। এর জন্য হয়তো অত ডিটেলস থাকে না, কিন্তু এক্সেল তো এক্সেলই। এইচআর এর জন্য এক্সেল তো তার এক্সেল এক্সেল বলে আলাদা কিছু নাই। মানে না, তা এক্সেলের নাই। কাজই হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ গুলো করা, এই পেজ থেকে এই পেজ লিংক করা, এইখান থেকে এইখানে আসা, এগুলো হচ্ছে এক্সেলের কাজ। তো সুতরাং এক্সেলের কাজ এক্সেল, আপনি যখন এক্সেল শিখবেন আপনি এই কাজগুলো অটোমেটিক্যালি শিখবেন। এটা আপনি অ্যাকাউন্টসে কাজ করলে অ্যাকাউন্টস ইউজ করবেন, অন্য জায়গায় কাজ করলে অন্য জায়গায় করবেন। আমাদের এক্সেলের ট্রেনিং সরাসরি নেই, আমাদের একদম ফাইন্যান্সিয়াল মডেলিং এর একটা ট্রেনিং আছে যেটা অনেক অ্যাডভান্স, যেটা আপনাদের জন্য না। কিন্তু যদি দেখা যায় মার্কেটে ডিমান্ড আছে, আমরা হয়তো একটা ওরকম 2 3 দিনের হ্যাঁ, একটা এক্সেলের সেশন হয়তো আমরা অ্যারেঞ্জ করতে হ্যাঁ, পারবো, আমাদের ট্রেন টিচার আছে। তবে আমি আমাদের এইচআর বাজেটটা মেইনলি হচ্ছে আমাদের একটা সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশনাল সিএইচআরপি আমাদের একটা কোর্স আছে। এই কোর্সটা অ্যাক্রেডিটেড বাই সরাসরি এখন ইউনিভার্সিটির সাথে, ইউডাব্লিউএসসি, ওয়েস্টার্ন স্টেট ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া। এখন এই কোর্সটারই একটা পার্ট হয়তো নেক্সট ইয়ার থেকে আমরা ঢুকাবো, এই জন্য আমরা একটা ট্রায়াল বেসিসে আমরা মার্কেটে একটা লঞ্চ করলাম। মার্কেট ডিমান্ড বা চাওয়া কেমন দেখলাম, আলহামদুলিল্লাহ ডিমান্ড তো ভালো, মোর দেন না, 100 পিপল আমার। এইচআর বাজেটের ভালো মার্কেট আছে। তো ওইটার জন্য এখন আমরা হয়তো এটাকে অ্যাড করবো আর কি আস্তে আস্তে। তা আপনারা যদি কেউ সিএইচআরপি তে ইন্টারেস্টেড হন, আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওইখানে কন্ট্যাক্ট করলে হবে। আমরা সেপ্টেম্বরের 9 তারিখ থেকে এইচআর সিএইচআরপি কোর্সটা চালু করব, সার্টিফাইড হিউম্যান রিসোর্স প্রফেশন। ওইখানকার একটা পার্ট হবে এইচআর বাজেট। ওইখানে মেইনলি এই একটা ক্লাস হয় যেটা বেসিক এইচআর 7 থেকে 8 দিনের, একটা ক্লাস হয় লেবার ল নিয়ে, আর একটা ক্লাস হবে হয়তো এইচআর বাজেট নিয়ে। এই নিয়ে হচ্ছে আমাদের আপনার সিএইচআরপি সামনে আগাবে। আর ওখানে ওইটা নিয়ে মেনলি ইয়ে করা, মানে আমাদের আজকের সেশনের একটা মেজর উদ্দেশ্য হচ্ছে একটু আমরাও মার্কেট যাচাই করলাম, আপনাদেরও সাথে আলাপ হলো, ইনফরমেশন গুলো নেওয়া, ইনসাইট গুলো নেওয়া, ওইটা ধরে কাজটা করা। থ্যাংক ইউ। হ্যাঁ, জি, সালাম। ঠিক আছে তাহলে ইনশাল্লাহ। তাহলে আপনাদের কারো যদি মনে হয় কোনো ইনফরমেশন লাগবে, আপনারা গ্রুপে জানালেও হবে ইনশাল্লাহ। গ্রুপে জানালে গ্রুপ থেকে আপনাদের সাথে কন্ট্যাক্ট হবে, আর যারা ইন্টারেস্টেড এইচআর বাজেটের জন্য তা ওনারাও ইয়ে করতে পারবেন। আর সঞ্জিদা কি আছেন এখানে এখন? আচ্ছা, তাহলে এখন এটা হচ্ছে আমাদের আজকের মতো এখানেই শেষ। আমরা রেকর্ডিংটা আমাদের ফেসবুকেও দিয়ে দিব, রেকর্ডিংটা আমরা আমাদের ইউটিউবেও থাকবে, এবং রেকর্ডিং এর লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, রেকর্ডিং পেতে কোনো সমস্যা হবে না। আর এক্সেল ফাইলটা নিয়েও আমি বলবো, যিনি দেখেন কোর্সটা উনি হয়তো আপনাদেরকে এটা শেয়ার করবে দেবেন আর কি ইনশাল্লাহ। আর দেখা হবে ইনশাল্লাহ কখনো। আর ভালো লাগলো আপনাদের সবার সাথে কথা বলে। ঠিক আছে তাহলে। ইনশাআল্লাহ, আসসালামু জি, আলাইকুম। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ রহমতুল্লাহ। থ্যাংক ইউ আর সো মেহেদি মাচ। ভাই দেখা হবে আসসালামু ইনশাল্লাহ আলাইকুম। আপনার। ইনশাআল্লাহ ভাই, দেখা জি হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। স্যার, স্যার। জি 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 জি, সাইফুর ভাই। জি, সাইফুর ভাই কিছু বলছিলেন?